হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ভার্সিটি বেচের জৈব রসায়নের লেকচার 1-এ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা। তোমরা তাহলে একটু আমাকে জানিও আর আস্তে আস্তে তাহলে জয়েন করে ফেলো। হ্যাঁ, ওকে, একটা সেকেন্ড আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা। সব কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। হ্যাঁ, ঠিক আছে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। তো জৈব রসায়ন অনেক বড় একটা চ্যাপ্টার কিন্তু, তো এই জন্য এটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথম পার্টটা হচ্ছে আমি নিচ্ছি, ঠিক আছে? তো আমার পার্ট কতটুকু হবে, আমি হচ্ছে তোমাদের অ্যালকেনের আগ পর্যন্ত যা যা আছে, অর্থাৎ এই তোমার সূচনা থেকে শুরু করে বা ভূমিকা থেকে শুরু করে কার্যকরীমূলক এগুলো থেকে শুরু করে জৈব যৌগের সংকরায়ন, সমানুতা, নামকরণ, সব আজকে সব আমরা এই 3টা ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আজকে আমাদের টার্গেট থাকবে কি, আমরা ভূমিকার পার্টটা পুরো পড়ে ফেলবো, সংকরায়ন পার্টটা পড়ে ফেলবো জৈব যৌগের, আর নামকরণটা আজকে আমরা অর্ধেক শেষ করে ফেলার চেষ্টা করব। তো ক্লাস আবার 2.5 ঘন্টার মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, 2 থেকে 2.5 ঘন্টা। তো চলো আমরা তাহলে শুরু করার চেষ্টা করি, আস্তে আস্তে তোমরা তাহলে জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা, এটি কিন্তু বড় চ্যাপ্টার, বাট বড় চ্যাপ্টার হলেও ঘাবড়ানোর দরকার নাই, আমরা যাই পড়াবো তার থেকেই আসার কথা। তো তুমি আমাদের স্লাইডটা ভালো করে পড়বা, প্র্যাকটিস বেশি বেশি করবা, তারপর দেখবো তুমি সব কিছু এখানে কমন পেয়ে যাচ্ছ আর তুমি সব কিছু পারতেছো আর কি। নোট করা লাগবে কেন, না নোট করা কোনো দরকার নেই, তুমি যা স্লাইড পড়বা, স্লাইডটা দেখবা, স্লাইডের ইম্পর্টেন্ট যে দাগানো নোট থাকবে সেগুলো পড়বা। নোট লিখে লিখে করার দরকার নেই, জাস্ট প্র্যাকটিসের উপর ফোকাস করো। আর এখানে তো কোনো ক্যালকুলেশনও নাই, মানে কোনো হাতে ক্যালকুলেশনের কোনো সুযোগই নেই। সো এখানে তো আর ট্রিক্স ওরকম দেখানো ওরকম নাই। তাহলে চলো আমরা সাথে শুরু করি, আসো কেমন? তাহলে আমরা শুরু করি, আসো। তাহলে এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির বিশাল চ্যাপ্টারের যাত্রা শুরু হচ্ছে আমার সাথে। তোমার হচ্ছে লেকচার নাম্বার আমাদের 1, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। তাহলে চলো শুরু করে, আমরা একদম বেসিক থেকে আগাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, একদম বেসিক থেকে আগাবো। দেখো, প্রথম কথা, জৈব রসায়ন জিনিসটা কি? রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে আমরা বলি জৈব রসায়ন। আচ্ছা, প্রথম কথা, হাইড্রোকার্বন জিনিসটা কি বা হাইড্রোকার্বন কোন যৌগগুলো হয়? যে সকল যৌগে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন থাকে, যে সকল যৌগে কি থাকে, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন থাকে, তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক মানে কি, হাইড্রোকার্বন হতে উৎপন্ন যৌগ। তাহলে এটা মানে কি বলতো, এটা হচ্ছে যে হাইড্রোকার্বন, কার্বন হতে উৎপন্ন উৎপন্ন যৌগ। তাহলে এদেরকে আমরা বেসিক্যালি কি বলবো, জৈব রসায়ন আলোচনা হবে এদেরকে নিয়ে, আর এদেরকে আমরা জৈব যৌগ বলবো। তাহলে যে সকল যৌগে হাইড্রোকার্বন থাকবে, তার মানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন থাকবে, এবং একই সাথে এমনও হইতে পারে তারা হয়তো কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন নাই, বাট সেই যৌগটা হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো তোমার জৈব যৌগ। তাহলে জৈব যৌগে কাদেরকে বলবো? যাদের মধ্যে হাইড্রোকার্বন থাকবে, অথবা যারা হচ্ছে তোমার কার থেকে উৎপন্ন হবে, হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হবে। যেমন একটা উদাহরণ যদি তোমাকে দেওয়ার চেষ্টা করি, ধরো একটা যৌগ আছে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। খেয়াল করো তো, CCl4 এই যৌগটার মধ্যে তোমার কোথাও কি কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন আছে? বলো তো একটু করে। CCl4 এইটার মধ্যে কোথাও কি কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন আছে? নাই। তারপরেও CCl4 যৌগটা কোত্থেকে তৈরি হয়? CH4 থেকে তৈরি হয়। তুমি যদি মিথেনকে যদি ক্লোরিনেশন বিক্রিয়া করো, বারবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করো সূর্যের আলোর উপস্থিতিতে, দেখবা চেইন রিঅ্যাকশন ঘটার মাধ্যমে একসময় কি তৈরি হবে? CCl4 তৈরি হবে। তাহলে আমরা এগুলো দেখার চেষ্টা করবো আস্তে আস্তে। তাহলে আমরা মোটামুটি জৈব যৌগের ডেফিনেশনটা বুঝতে পারলাম। তাহলে জৈব যৌগ, এটা ডেফিনেশনটা কি? জৈব যৌগের ডেফিনেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। তাহলে জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন যৌগ এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগসমূহকে বোঝানো হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। জৈব যৌগের সংখ্যা কটা হয় বলতো? 80 লক্ষেরও অধিক হয়ে থাকে। জৈব যৌগের সংখ্যা কটা হয়ে থাকে? 80 লক্ষেরও অধিক হয়ে থাকে। আচ্ছা, জৈব যৌগগুলোতে কার্বনের সাথে কারা কারা অ্যাড থাকতে পারে? জৈব যৌগে কার্বনের সাথে কারা কারা যুক্ত থাকতে পারে? এটার জন্য তুমি একটা সুন্দর একটা ছড়া আছে, ছড়া না, একটা লাইন আছে, লাইনটা কেন বলে নাইস চপস। তো সেটা দেখাই দিই, লাইনটা কি? লাইনটা হচ্ছে, মনে রাখবা তুমি এখানে, এই যে নাইস চপস। ওকে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এন দ্বারা বোঝানো হচ্ছে আমাদের কাছে নাইট্রোজেন, এন দ্বারা বোঝানো হচ্ছে কি নাইট্রোজেন, সি দ্বারা বোঝানো হচ্ছে কার্বন, এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন, ও দ্বারা অক্সিজেন, এখানে ফসফরাস, এখানে সালফার। তার মানে আমাদের কী হবে বলতো, এখানে এক সেকেন্ড, কী বলছো, সরি হাইড্রোজেন, আর হচ্ছে এখানে সি তথা কার্বন, তো আমরা সবাই জানি।
এইচ থেকে মনে রাখবা কি, আমি তোমার একটু করে বলি। এইচ থেকে তুমি কি মনে রাখবা? এইচ থেকে মনে রাখবা হাইড্রোজেন এবং হ্যালোজেন। এইচ থেকে কি মনে রাখবা? এইচ থেকে মনে রাখবা হাইড্রোজেন, তো অবশ্যই মনে রাখবা, আবার হ্যালোজেন এটাও মনে রাখবা, হ্যালোজেন। ঠিক আছে, তার মানে কি কি হইতে পারে দেখো, কার্বনের সাথে নাইট্রোজেন অথবা হাইড্রোজেন অথবা হ্যালোজেন অথবা অক্সিজেন অথবা ফসফরাস অথবা কে থাকতে পারে, সালফার থাকতে পারে। তাহলে এইগুলা যুক্ত থাকার মাধ্যমে, যেমন দেখো এখানে লিখতেছে কি, এই যে কার্বনের সাথে দেখো, এখানে কি কি হইতে পারে, হাইড্রোজেন অথবা হ্যালোজেন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা সালফার অথবা ফসফরাস, এরা ব্যতীত কি হয়, মানে এরা যুক্ত হয়ে পুরা কি তৈরি করে, একটা জৈব যৌগ গঠন করে। তাহলে অনেক সময় এমসিকিউতে কোয়েশ্চেন আসে যে জৈব যৌগে কার্বনের সাথে নিচের কোনটি যুক্ত হইতে পারে? কে কে পারে বলো তো? নাইট্রোজেন, হাইড্রোজেন, হ্যালোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। 6জন পারবে। দেখো এটা বুঝতে পারছো কিনা। আর সব জৈব যৌগে কার্বনের যোজনী কত? সব জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4 হবে। দেখো তো ভাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই পৃষ্ঠাটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা ভিডিও আটকে যাচ্ছে? আমার এখানে তো ঠিক দেখাচ্ছে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সট আলোচনা করবো কিছু ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। তো চলো ব্যতিক্রমগুলো কী কী জিনিস আমি তোমাকে একটু একটু করে ধরাই দিয়ে আসো। প্রথমে আমরা দেখব হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। প্রথমে আমরা কি দেখব? হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। অর্থাৎ এই সকল জৈব যৌগ হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে, বাট এই সকল জৈব যৌগের কোনো কি নাই বলতো? হাইড্রোজেন নাই। যেমন CCl3NO2, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন বলে। চলো এদের নামগুলো আমি লিখে দিয়ে আসো, এদের নামগুলো চলো আমি তোমাকে এখানে লিখে দিয়ে আসো এক জায়গায়। তাহলে আছে কি CCl3NO2, দেখো CCl3, তারপর আছে এখানে NO2, এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। এটাকে কি বলা হয়? ক্লোরোপিক্রিন। এটা কাঁদুনে গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়, কাঁদুনে গ্যাসের ক্ষেত্রে। তারপর আছে COCl2, তারপর আছে কি COCl2, এটাকে বলা হয় ফসজিন গ্যাস। এটাকে কি বলা হয়? ফসজিন গ্যাস। এটা কিন্তু সবাই জৈব যৌগ, বাট এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন নাই। তারপর আছে কি বলতো? CFC, ওই যে কার্বন ক্লোরোফ্লোরোক্লোরাইড, CFC11 হইতে পারে, CFC12 হইতে পারে। তোমরা কি এদের সংকেত লিখতে পারো? এগুলো পরিবেশ রসায়নের মানে এগুলো আগে ছিল আর কি, এগুলো এখন আসে না এরকম। তারপর CFC112 হইতে পারে, CFC114 হইতে পারে। এদের মধ্যে কিন্তু কোনো কি থাকে না? হাইড্রোজেন থাকে না, বাট এরা কিন্তু তাও আমার জৈব যৌগ। তারপর হচ্ছে CCl4। তার মানে এগুলো কিসের উদাহরণ লিখলাম? এরা কিন্তু সবাই জৈব যৌগ, বাট এদের মধ্যে কোনো কি নাই বলো তো? এদের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা সেকেন্ড উদাহরণ দেখি। সেকেন্ড উদাহরণ হচ্ছে এই যে কার্বন আছে, বাট তারপরে তারা অজৈব যৌগ, তার মানে তারা জৈব যৌগ না। কথাটা বুঝো, কার্বন আছে বাট তারপরে তারা কি? অজৈব যৌগ। যেমন ধাতব সায়ানাইডগুলা, এখানে কার্বন থাকার পরেও সেটা কি হবে? অজৈব যৌগ হবে। তারপরে ধাতব কার্বনিল, তারপরে কার্বনের অক্সাইডগুলা, ধাতব কার্বাইডগুলা, অধাতব সালফাইডগুলা, কার্বনিক অ্যাসিড, এগুলোর যে লবণগুলা সেগুলো কি বলতো? অজৈব যৌগ হবে। তার মানে এই সকল যৌগে কিন্তু কার্বন থাকে, কার্বন থাকার পরেও তারা কিন্তু অজৈব যৌগ। আশা করি বুঝতে পারছি। এইবার এটা আরও এক্সেপশনাল, কার্বন এবং হাইড্রোজেন থাকা সত্ত্বেও তারা জৈব যৌগ নয়। কার্বন এবং হাইড্রোজেন থাকা সত্ত্বেও তারা জৈব যৌগ নয়। দেখি কে বলতে পারো কেন তারা জৈব যৌগ না? কার্বন এবং হাইড্রোজেন এখানে আছে, তারপরেও তারা জৈব যৌগ না। যেমন NH4CNO, এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে, বাট কেন তারা জৈব যৌগ না বলতে পারবা? কার্বনও আছে হাইড্রোজেনও আছে, বাট তারা কোনো জৈব যৌগ না, কেন বলতে পারবা? দেখো এখানে আমি তোমাকে দেখাই না, এখানে কি আছে দেখো তো। এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে, বাট তারা তারপরে জৈব যৌগ না। এর কারণ হচ্ছে আমি বলছি হাইড্রোকার্বন হওয়ার জন্য কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকতে হবে। তো এখানে যে হাইড্রোজেনগুলা সেগুলো কার্বনের সাথে যুক্ত নাই, হাইড্রোজেনগুলা কার্বনের সাথে এভাবে সরাসরি যুক্ত নাই। তাই হ্যাঁ, যোজনীয় একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আসলে এগুলা জৈব যৌগ না। তার মানে আমি দেখো এখানে শুধু জৈব যৌগ কোনটা বলো তো? এখানে শুধু এই পৃষ্ঠার মধ্যে জৈব যৌগের উদাহরণ শুধু কোনটা? প্রথম বক্সটা হচ্ছে জৈব যৌগের উদাহরণ, বাট এটাও জৈব যৌগ না, এটা অজৈব যৌগ, আবার এগুলো জৈব যৌগ না। দেখো বোঝা গেছে কিনা? এগুলো কিন্তু জৈব যৌগের উদাহরণ না। ঠিক আছে, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এই বিষয়টাকে বোঝা গেছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু MCQ আসে, এই বিষয়টা থেকে MCQ আসবে। দেখি MCQ আনসার তোমরা দাও তো, এটা কিভাবে বলো?
ওকে, সবাই সি বলতেছো। হ্যাঁ দেখো কোনটা জৈব যৌগ না, এই যে দেখো HCN, এটা কিন্তু জৈব যৌগ না, এটা একটা অ্যাসিড, এটা অ্যাসিড হয়ে থাকে, এটা জৈব যৌগ না। এটা দেখি এটা কি হবে, কোনটা জৈব যৌগ নয়, এটা কি হবে একটু আগে পড়াইছি, এটা হবে এ নাম্বার। গুড, এই তো পারছো সবাই, এই তো পারছো সবাই। তারপর আসো জৈব যৌগের প্রথম বিক্রিয়া। তো জৈব যৌগের প্রথম বিক্রিয়া বলতে মানে এমন বিক্রিয়া যে বিক্রিয়াটা ল্যাবে করা হয়েছিল। তো সেই বিক্রিয়ার আবিষ্কারককে 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক হুইলার সর্বপ্রথম অজৈব এমন কার থেকে বের করতে বলো তো, অজৈব অ্যামোনিয়াম সায়ানাইড থেকে জৈব যৌগ তোমার কি তৈরি করতে বলো তো, জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করছে। তাহলে জৈব যৌগের প্রথম বিক্রিয়াটা কি বলো তো, প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তোমার হচ্ছে ইউরিয়া প্রস্তুত করা, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করা, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া। কে বাইর করছে? ফ্রেডরিক হুইলার বাইর করছে। ঠিক আছে, আচ্ছা। তো কি কি করছে এখানে এত কিছু পড়ার দরকার নেই, এই মানে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কে আবিষ্কার করছে, প্রথম বিক্রিয়াটা কি ছিল, যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করা, এটা ছিল প্রথম বিক্রিয়া, আর কত সালে আবিষ্কার হয়েছে, এটা ইম্পর্টেন্ট। বুঝছো জিনিসটা? এই তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। মানে আমি তোমাকে বিক্রিয়াটা চাইলে লিখে দিতে পারি, বিক্রিয়াটা হচ্ছে এরকম, জৈব যৌগের প্রথম বিক্রিয়াটা হচ্ছে এরকম, এই যে NH4CnO ছিল, NH4CnO ছিল, অ্যাকুয়াস ছিল। তো এটাকে যখন বাষ্পীভূত করা হয়েছে, এটাকে যখন কি করা হয়েছে, বাষ্পীভূত করা হয়েছে, তখন এখানে ইউরিয়া তৈরি হয়েছে। তখন এখানে কি তৈরি হয়েছে বলো তো, এখানে ইউরিয়া তৈরি হয়েছে। এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া, এটা হচ্ছে ইউরিয়া। এই যে বিক্রিয়াটা তুমি দেখতেছো, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানেট। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে প্রশ্ন করে তোমাকে অনেক সময়, জৈব যৌগের প্রথম বিক্রিয়া নিচের কোনটা, তাহলে তুমি এটা দিয়ে দিবা নিচের, এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া। আরেকটা কোশ্চেন করে, এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম কি? কেউ কি বলতে পারবা এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়ার নাম কি? বই আপাতত পড়তে হবে না, আমার পার্টটা বই পড়তে হবে না, আমার পার্টটা তুমি আমার স্লাইড পড়লেই চলবে। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে সমানুকরণ বলতে পারো, বা আমরা বলতে পারি এটাকে কি বলতো, পুনর্বিন্যাস বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম সমানুকরণও বলতে পারো বা পুনর্বিন্যাস বিক্রিয়াও বলতে পারো। তাহলে এই বিক্রিয়ার নাম কি বলতো? সমানুকরণ বিক্রিয়াও বলতে পারো, অথবা এটাকে পুনর্বিন্যাস বিক্রিয়াও বলতে পারো। কারণ শুধু জাস্ট পুনর্বিন্যাস হয়েছে এখানে, কেমন? এটাকে আমরা পুনর্বিন্যাস বিক্রিয়া এটাও বলতে পারি। তাহলে এই বিক্রিয়ার নাম কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। পুনর্বিন্যাস বিক্রিয়া হয়ে থাকে এটার নাম। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি সবাই। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো দেখি এটার আনসার কীভাবে বলো। দেখো কয়বার আসছে, কয়বার আসছে দেখো, এটার আনসার কীভাবে বলো। ওকে, যে দেখো সবাই পারতেছো যে আকস্মিকভাবে ইউরিয়াকে আবিষ্কার করছে ফ্রেডরিক হুইলার আবিষ্কার করছে। এবার দেখো জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যগুলো চলো, আমি কিছু কি পয়েন্ট তোমাকে ধরাই দিই যেগুলো মেইন পার্থক্য। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে, কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবে না। হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হইতে পারে, হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হইতে পারে, বাট জৈব যৌগে অবশ্যই কার্বন থাকা লাগবে। হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ কারা? যে সকল জৈব যৌগগুলো হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়, তারা হাইড্রোজেন ছাড়াও হইতে পারে। যেমন CCl4, সেখানে কিন্তু কোনো কি নাই বলো তো, সেখানে কিন্তু কোনো ধরনের তোমার হচ্ছে হাইড্রোজেন নাই, তারপরে সেটা জৈব যৌগ। আচ্ছা, জৈব যৌগগুলোর মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে। আর এছাড়া জৈব যৌগের যে গঠনগুলা, সেগুলোতে বহু সংখ্যক পরমাণু থাকে এবং এরা গঠনগুলো একটু জটিল হয়। দেখবা অনেক বড় বড় স্ট্রাকচার তৈরি করা যায় জৈব যৌগগুলো, কী হয় অনেক বড় বড় স্ট্রাকচার তৈরি হয়। বাট তুমি একটা অজৈব যৌগ নাও, দেখবা HCl, আর বাড়তি কিছু নেই, HF, আর বাড়তি কিছু নেই, এগুলো হচ্ছে অজৈব যৌগ। তাই অজৈব যৌগগুলো যে কোনো মৌল দ্বারা গঠিত হইতে পারে। এদের মধ্যে আয়নিক এবং সমযোজী দুই ধরনের বন্ধনই থাকতে পারে। তারা সাধারণত সরল হয়ে থাকে, তাদের সাধারণত পরমাণুর সংখ্যা কম থাকে। ঠিক আছে, দেখো এই বিষয়টা বুঝতে পারছো কিনা, আমি কি পয়েন্টগুলো দেখা দিচ্ছি। জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো জৈব যৌগগুলো কি হয়, এই বৈশিষ্ট্যটা এটা একদম গুরুত্ব দিবা। জৈব যৌগগুলা উদ্বায়ী হয়ে থাকে এবং নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। জৈব যৌগগুলো কি হয়? উদ্বায়ী হয়, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট। কেন? কারণ জৈব যৌগগুলো সমযোজী বন্ধন দ্বারা গঠিত। আমরা সবাই জানি সমযোজী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন থেকে দুর্বল, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে নিম্ন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা।
এছাড়াও জৈব যৌগগুলা তারা কিন্তু কি হয় বলতো, বেসিক্যালি পানি বা পোলার দ্রাবকে অদ্রবণীয় থাকে। পানি বা পোলার দ্রাবকে কি থাকে, অদ্রবণীয় থাকে। কিন্তু জৈব দ্রাবকে তারা কি হয়, দ্রবণীয় হয়। কারণ জৈব যৌগগুলো সাধারণত অপোলার হয়। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কোথায় আমি তোমার একটু করে বলি। আমাকে বলতে পারবা কোন কোন জৈব যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে? তোমাদেরকে আমি মোলের পর্যাবৃত্ত পড়ানোর সময় পড়াইছি। কোন কোন জৈব যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে বলতে পারবা? কোন কোন জৈব যৌগ হাইড্রোজেন গঠন করে, হাইড্রোজেন বন্ড গঠন করে বলতে পারবা? অ্যালকোহল গঠন করে না? তোমাদেরকে পড়াইছিলাম জিনিসটা, আমি মৌলের পর্যাবৃত্তে পড়াইছিলাম। অ্যালকোহল গঠন করে, তারপরে তোমার কার্বক্সিলিক অ্যাসিড গঠন করে। তো এই সকল জৈব যৌগ কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে। তো এরা হাইড্রোজেন বন্ধন গঠন করার কারণে এরা কিন্তু আবার পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। বাট ম্যাক্সিমাম জৈব যৌগই পোলার দ্রাবকে অদ্রবণীয়। বাট যে সকল জৈব যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তারা হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়। তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তারা ম্যাক্সিমাম জৈব যৌগ পোলার দ্রাবকে অদ্রবণীয়, তারা জৈব দ্রাবকে দ্রবণীয়। বাট যে সকল জৈব যৌগ হাইড্রোজেন বন্ধন গঠন করে তারা কিন্তু পোলার দ্রাবকে দ্রবণীয় হয়ে থাকে। আর এরা সহজে জ্বলে, মানে দহন করাটা অনেক সহজ, তাই দহনের ফলে অবশেষ থাকে না। এগুলো একটু করে পড়ে নিবা, পড়ে নিলেই তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই। দেখি বলো এটা কি হবে। নিচের কোন ধর্মটি একটি জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়? এটা কোনটা হবে আনসার? গুড, সবাই এ বলতেছো, ভেরি গুড। তাহলে এটার আনসার কোনটা হবে? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমাদের, তুমি দেখবা অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 1 লাখের মতো, বাট জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লাখের মতো। তাহলে আমি যদি তোমাকে এখানে লিখতে চাই যে আমাদের যেটা আছে, আমাদের যে তোমার জৈব যৌগ সংখ্যা, ধরো জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লাখ, ও অন্যদিক দিয়ে অজৈব যৌগের যেটা আছে, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 1 লাখ। কথা হচ্ছে ভাই এত ডিফারেন্স কেন? মানে হ্যাঁ 80-75 হইতে পারতো, 70-80 হইতে পারতো, বাট 80 লাখ আর 1 লাখ, এর পিছনে 3টা কারণ দায়ী। একটা হচ্ছে কার্বন পরমাণুর ক্যাটেনেশন, একটা হচ্ছে জৈব যৌগের সমানত ধর্ম, একটা হচ্ছে জৈব যৌগের পলিমারকরণ ধর্ম। তাহলে 3টা কারণ হচ্ছে দায়ী। আমি 3টা কারণ নিয়ে হালকা পাতলা আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা প্রথমে আলোচনা করব যে ক্যাটেনেশন কিভাবে জৈব যৌগের সংখ্যা বাড়ায়। ক্যাটেনেশন কথাটা কি জানো? ক্যাটেনেশন কথাটার অর্থ হচ্ছে এই যে আমাদের কার্বন পরমাণুগুলো আছে না, আমাকে বলতে পারবা জৈব যৌগে কার্বনের যোজনী কত হয়? জৈব যৌগে কার্বনের যোজনী কত হয়? জৈব যৌগে আমরা পড়াইছি 4 হয়ে থাকে। তাহলে তার 4টা হাত থাকে, তার কি থাকে? 4টা হাত থাকে। এই হাতগুলোর মাধ্যমে সে পাশাপাশি কার্বনের সাথে এভাবে যুক্ত হইতে পারে। এছাড়া হাতের মাধ্যমে উপরে নিচেও কার্বনের সাথে কি হতে পারে বলতো? যুক্ত হইতে পারে। তো এরকম কার্বন পরমাণুগুলো অসংখ্য কার্বন পরমাণুর নিজেদের মধ্যে যুক্ত হয়ে, যৌগ গঠন করার যে প্রবণতাটা, সেটাকে আমরা বলতেছি ক্যাটেনেশন ধর্ম। তাহলে ক্যাটেনেশন ধর্ম জিনিসটা কি? যে কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির দীর্ঘ শিকল বা বলের গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন বলা হয়। ক্যাটেনেশন কথাটা কোত্থেকে আসছে? ল্যাটিন ক্যাটেনা, এগুলো থাকবে না কিছু। তো ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে কি বলতো? ফুলারিন্স। ক্যাটেনেশনের একটা কিসে বলতো? বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স। তো ফুলারিন্সে এটা একটা রূপভেদ হয়ে থাকে। আর এখানে কার্বন সংখ্যা কটা থাকে বলতো? 30 থেকে 70টা কার্বন সংখ্যা থাকে। যেমন ফুলারিন্সের উদাহরণ হচ্ছে C32, C50, C60, C70, এগুলো হচ্ছে সবগুলা ফুলারিন্সের উদাহরণ। তো C60 এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। C60কে মানে এটার আণবিক গঠন হলো, মানে এটা আণবিক গঠনটাকে কীরকম বলা হয়েছে? ভূগোলক আকৃতির গম্বুজ আকৃতি বলা হয়েছে। এই যে এখানের মধ্যে দেখো এরা সবাই ফুলারিন্স কি জিনিস? ক্যাটেনেশনের একটা ফলাফল। আমরা বলতেছি ফুলারিন্স হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এখানে 30 থেকে 70টা কার্বন থাকতে পারে। যদি 32টা কার্বন থাকে সেই ফুলারিন্সকে আমি বলবো C32, যদি 50টা কার্বন থাকে সেই ফুলারিন্সকে আমি বলবো C50, যদি 60টা কার্বন থাকে সেই ফুলারিন্সকে আমি বলবো C60। তো সবগুলো ফুলারিন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? C60, কারণ তার আকৃতির একটা স্পেশাল আকৃতির হয়, তাকে আকৃতি হচ্ছে ভূগোলক আকৃতির গম্বুজের মতো। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে যে জিনিসটা মনে রাখবা, এই যে C60 যেটা দেখতেছি আমরা, C60 এটা C60 হবে। এটা হচ্ছে 60, জিরোটা নিচে হবে, কেমন? এই জিরোটা এখানে নিচে হবে। C60 যেটা আছে, C60 এটা আমি তোমাকে দেখাই দিই।
দেখো C60, এটা থেকে দুই একটা ইনফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে। C60 যেটা আছে সেটাকে কি বলা হয়? সেটাকে বুক মিনিস্টার ফুলারিন বা বাকিবলও বলা হয়। তাহলে C60কে স্পেশাল কি নাম দেওয়া হয়েছে? বুক মিনিস্টার ফুলারিন বা বাকিবল বলা হচ্ছে। এটার আণবিক ভর কত? এটার আণবিক ভর হচ্ছে 720 এবং সংকরায়ন হচ্ছে sp2। ঠিক আছে, এই দুই কয়েকটা জিনিস একটু মনে রাখবা। তাহলে এটার আণবিক ভর হচ্ছে 720 এবং সংকরায়ন হচ্ছে sp2। দেখি বলো তো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলো? একটু আগে বলছি যে বাকিবল কোনটাকে বলে? C60কে বলা হয়। ঠিক আছে, এবার আসি সমানতা। সমানতা নিয়ে আমরা তো ডিটেলসে এই চ্যাপ্টারে পড়বই, সো একটু হালকা পাতলা আইডিয়া দিই। ডিটেলস আমরা এই চ্যাপ্টারেই মানে আমি তোমাদেরকে পড়াই দিব সমানতা টপিকটা। ঠিক আছে, আচ্ছা তো চলো দেখাই দিয়ে আসো সমানতা বলতে কি বোঝায়। দেখো ধরো আমি যদি এখানে একটা সংকেত লিখলাম CH3 CH2 OH, আচ্ছা আরেকটা সংকেত লিখলাম এরকম CH3 O CH3। তো খেয়াল করে দেখো এদের এইখানে যে সংকেতগুলো লিখছি না, এই সংকেতগুলোকে আমরা বলি গাঠনিক সংকেত। তাহলে এই যে দুটো সংকেত লিখলাম এগুলোকে আমরা কি বলি? গাঠনিক সংকেত বলি। তাহলে এগুলোকে আমরা বলি গাঠনিক সংকেত। মানে তুমি যখন বন্ধন আকারে দেখাবা কোনো সংকেত, তুমি যখন বন্ধন দিয়ে দেখাবা বা এরকম ডিটেলসে দেখাবা সেটাকে আমরা বলি গাঠনিক সংকেত। বাট আরেকটা সংকেত আছে যেটাকে আমরা বলি আণবিক সংকেত। যেমন আণবিক সংকেত মানে কি? এর আণবিক সংকেত কয়টা হবে? এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। আর এখানে আণবিক সংকেত কয়টা হবে? এখানে আণবিক সংকেত কি হবে? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা। তাহলে এখানে আণবিক সংকেত হচ্ছে আমাদের এটা, এখানে আণবিক সংকেত হচ্ছে আমাদের এটা। দেখো তো একটা জিনিস, এদের আণবিক সংকেতটা সেম, এদের আণবিক সংকেতটা সেম, বাট এদের গাঠনিক সংকেতটা ভিন্ন। এদের গাঠনিক সংকেতটা ভিন্ন। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের একজন হবে হচ্ছে অ্যালকোহল, একজন হবে হচ্ছে ইথার। তাহলে দুটো কিন্তু ডিফারেন্ট যৌগ। তাহলে যৌগ দুইটার আণবিক সংকেত সেম, বাট এদের কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে যে তোমার কাছে এখানে আমাদের ভিন্ন ভিন্ন। দেখো তো অজৈব যৌগের ক্ষেত্রে কি হয়? কেউ যদি HCl লিখে আর কেউ যদি Cl আর H লিখে, দুইটা কি ডিফারেন্ট যৌগ বোঝায় না এক যৌগ বোঝায়? কেউ যদি HCl আর কেউ যদি Cl H লিখে, দুইটা কি ডিফারেন্ট যৌগ না একই যৌগ বোঝানো হয়? বলো তো একটু করে, দুইটা কি ডিফারেন্ট যৌগ না একই যৌগ? একই যৌগ বোঝানো হয়, সেম যৌগ। তার মানে তুমি আগে পিছে লিখে কোনো লাভ নাই, মানে এখানে কোনো সমানতা দেখায় না। বাট এইখানে এটা থাকার ফলে এ হয়ে যাবে ইথার, আর এখানে এটা থাকার ফলে এ হয়ে যাবে কি বলতো? অ্যালকোহল হয়ে যাবে। তাই এদের যদিও আণবিক সংকেত সেম, বাট এদের কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। তো এরকম আণবিক সংকেত সেম আর গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার মানে একই স্ট্রাকচার, বাট এখান থেকে তুমি মাল্টিপল স্ট্রাকচার বানাতে পারতেছো। তার মানে তোমার মানে যৌগের সঙ্গে কিন্তু আলটিমেটলি বেড়ে গেছে, স্কোপ বেড়ে গেছে। এটাই বলতেছি আমরা সমানতা। সমানতা নিয়ে আমরা ডিটেলসে পড়বো, সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এটার একটা প্রাথমিক সংজ্ঞা দেওয়া হচ্ছে, আণবিক সংকেতটা কী হবে? একই হবে, বাট গাঠনিক সংকেতটা ভিন্ন হবে। তাদেরকে আমরা গাঠনিক সংকেতটা দেখো ভিন্ন হবে, তাই তাদেরকে আমরা বলবো সমাণু। কেমন? আর এই ধর্মকে আমরা বলতেছি সমানতা, বা বিষয়টাকে আমরা বলতেছি সমানতা। ঠিক আছে, তারপর আসো পলিমারকরণ। পলিমারকরণ জিনিসটা কি? পলিমারকরণ মানে হচ্ছে যে ধরো তুমি এখানে ছোট একটা তোমার কাছে যৌগ আছে, বা এখানে একটু করে বুঝাই দেখো, ধরো তো তোমার কাছে ছোট একটা যৌগ আছে, এরকম তোমার কাছে 4-5টা ধরো ছোট যৌগ আছে, 4-5টা ধরো তোমার কাছে কি আছে? ছোট যৌগ আছে। তো তুমি এদেরকে পরস্পর যুক্ত করে বড় একটা যৌগ বানাবা। কি বানাবা? বড় একটা যৌগ বানাবা। তো এই ছোট যৌগগুলোকে তখন বলা হবে মনোমার। ছোট যৌগগুলোকে বলা হয় মনোমার, আর বড় যৌগটাকে কি বলা হয়? পলিমার। আর এই বিক্রিয়াটাকে কি বলা হয়? পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে ছোট যৌগকে বলা হয় মনোমার, আর বড় যৌগকে কি বলি আমরা? পলিমার। আর এই বিক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমারকরণ জিনিসটা কি? যেই বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের হচ্ছে যে যৌগগুলা যুক্ত হয়ে বৃহৎ একটা যৌগ গঠন করবে, সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি পলিমারকরণ বিক্রিয়া। তো এখানে তুমি খেয়াল করে দেখবা এগুলো সবগুলো কিন্তু কি হয় বলতো? এখানে এটা মনোমার, এটাও মনোমার, এটাও মনোমার, এটাও মনোমার। এখন ভাই পলিমারের ফলে তাহলে কিভাবে তোমার হচ্ছে যৌগ নতুনভাবে উৎপন্ন হয়েছে? খেয়াল করে দেখো, আগে ছিল ধরো 4টা যৌগ, বাট 4টা যৌগ মিলাই তুমি নতুন যৌগ পাইছো, তাহলে টোটাল যৌগ হয়ে গেছে কয়টা? 5টা। টোটাল যৌগ হয়ে গেছে কয়টা? 5টা। তাহলে এভাবে পলিমার। আবার ধরো এই তুমি যদি 3টা যুক্ত করতা তাহলে আরেকটা যৌগ পাইতা, মানে এরকম একাধিক যৌগ যুক্ত করার মাধ্যমে তুমি কিন্তু নতুন নতুন যৌগ পাচ্ছ। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে সবাই কিন্তু আবার মনোমার হইতে পারে না। সবাই কিন্তু কি হইতে পারে না বলতো? মনোমার হইতে পারে না। মনোমার হওয়ার একটা কন্ডিশন আছে। মনোমার হওয়ার কি আছে বলতো? একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমি তোমার একটু করে বলি। দেখো কিভাবে মনোমার কাজ করে চলো দেখে। ধরো
একটা যৌগের মধ্যে দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, কথা বুঝিও, ধরো যৌগগুলোর মধ্যে কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, ঠিক আছে, এর পাশেও আরেকটা যৌগে এরকম কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তো তখন এরা কি মনোমার হিসেবে কাজ করতে পারবে? আনসার হচ্ছে হ্যাঁ পারবে। কেন পারবে? কারণ তাদের মধ্যে ডাবল বন্ড আছে, তাদের মধ্যে কি আছে? ডাবল বন্ড আছে। কেন ডাবল বন্ড থাকলে লাভটা কি? ডাবল বন্ড থাকলে লাভ হচ্ছে তারা তাদের ডাবল বন্ডগুলা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে এবং এক হাত করে খুলে দিবে। এক হাত করে কি করবে বলো তো? ওপেন করে দিবে। সেমভাবে এটাও তার ডাবল বন্ডটাকে ভেঙে এক হাত, মানে এক হাত করে ফেলবে আর এক হাতগুলোকে খুলে দিবে। এক হাতগুলোকে এভাবে করে খুলে দিয়ে যুক্ত হবে। মানে দেখো আমি তোমাকে বুঝাই বলি, এখানে এই যে খেয়াল করো, এর এখানে ডাবল বন্ড আছে না, এর এখানে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ড থেকে একটা বন্ড এখানে রেখে বাকি দুইটা হাতকে এভাবে খুলে দিবে, এই একটা বন্ডকে এখানে রেখে বাকি দুইটা হাতকে এভাবে খুলে দিবে। এই হাত মিলিত হয়ে কি হয়ে গেছে? এক হাত হয়ে গেছে। আর এই হাতে ওপেন, দেখো এই হাতে ওপেন, তাহলে এই হাতে এসে আরেকজন যুক্ত হইতে পারবে, এই হাতে এসে আরেকজন যুক্ত হইতে পারবে। তার মানে আমার মনোমার হওয়ার শর্ত কি? মনোমার হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই এই মনোমারের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে। আর কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তুমি কি বলো? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তুমি কি বলো? সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত বলো। তাহলে এই জন্য আমরা বলে থাকি মনোমারের মধ্যে সবসময় অসম্পৃক্ত কার্বন হইতে হবে, বা মনোমারকে সবসময় অসম্পৃক্ত হাইড্রোকার্বন হইতে হবে। তাহলে এখানে কি থাকতে হবে? মনোমারের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এইখানে কিন্তু এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তোমাকে প্রশ্ন করবে যে তোমার এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে কিনা নাই। আরেকবার দেখো এখানে কি হচ্ছে, ডাবল বন্ড ছিল না, এখানে ডাবল বন্ড ছিল, তো ডাবল বন্ড থাকলে লাভটা কি? সে একটা বন্ড ভেঙে একটা বন্ড রাখবে, একটা বন্ডকে ভেঙে ফেলবে, এখানে একটা বন্ড রাখবে, একটা বন্ডকে এখানে ভেঙে ফেলবে, ফলে ভাঙা ভাঙা হাত মিলিত হয়ে দেখো মিলিত হয়ে গেছে, আর এখানে আরো হাত ওপেন আছে, ফলে এখানে আরেকটা যৌগ এসে যুক্ত হইতে পারবে। বাট চিন্তা করো তো, যদি এর মধ্যে সিঙ্গেল বন্ড থাকতো তাহলে সে কি সিঙ্গেল বন্ডকে ভাঙতে পারতো না? ডাবল বন্ডকে ভাঙা যায়, সিঙ্গেল বন্ডকে তার সে সহজে ভাঙতে পারবে না, তাই না? তাহলে কি হতে হবে? অসম্পৃক্ত হইতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে চলে যাই আমরা। নেক্সট আমরা দেখবো জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগকে আমরা আসলে বেসিক্যালি কী ভাগে ভাগ করতে পারি, চলো দেখাই আসো। আচ্ছা, এখানে জৈব যৌগ লাইফের একদম ফার্স্ট টাইম পড়তেছো কারা কারা আসো? আসলে কিরকম কেউ আসো, বা নাকি তোমরা ইন্টারে একটু হইলেও পড়ে আসছো জৈব যৌগটা? একদম লাইফের ফার্স্ট টাইম পড়তেছো? ওকে ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমি ওইভাবে আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ইজি ওয়েতে পড়ানোর, আর যতটুকু লাগে ততটুকুই তোমাদেরকে দেখানো, ঠিক আছে? জৈব যৌগের আমরা শ্রেণী বিভাগটা একটু দেখার চেষ্টা করি। বেসিক্যালি আমরা জৈব যৌগকে দুই ভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি আমরা জৈব যৌগগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, খেয়াল করো, একটা হচ্ছে কি এই ছক তোমার মুখস্থ রাখার দরকার নাই, বাট এই ছকটা দেখলে তোমার অনেক আইডিয়াটাই ক্লিয়ার হয়ে যাবে, দেখো জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে জৈব যৌগকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, একটা অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগ কারা? একটা টার্ম আছে যেটাকে আমরা বলি অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি মানে হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো কিছু বিশেষ ধর্মাবলী দেখাবে। দেখবা অ্যারোমেটিক যৌগগুলো হাকেল নিয়ম মেনে চলে, এরা রেজোনেন্স দেখাবে, এই ধরনের কিছু স্পেশাল নিয়ম আছে। তো এই যারা স্পেশাল নিয়মগুলো মেনে চলে, এই স্পেশাল নিয়মগুলোকে আমরা বলতেছি অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগ সেগুলোকে দেখাবে। তো যে সকল যৌগ অ্যারোমেটিসিটি মেনে চলে তাদেরকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ, আর যারা অ্যারোমেটিসিটি মেনে চলে না তাদেরকে আমরা বলি এলিফ্যাটিক যৌগ। তাহলে জৈব যৌগকে অ্যারোমেটিসিটির ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগগুলো কি করবে? অ্যারোমেটিসিটি যেটা আছে, অ্যারোমেটিসিটি জিনিসটাকে, এটা তোমাদেরকে ওই যে যখন আমরা অ্যারোমেটিসিটি এটা যখন আমরা তোমার কি করবো বলো তো, ওই যে অ্যারোমেটিক যৌগ পড়াবো তখন দেখাই দেওয়া হবে। আর যারা অ্যারোমেটিসিটি মেনে চলবে না, তাদেরকে আমরা বলি অ্যালিফ্যাটিক যৌগ। এটা কি বুঝতে পারছো? এটা মাথায় কাটছে? অ্যারোমেটিসিটি কি জিনিস এটা এখন পড়ার দরকার নাই।
বাট তখন তোমাদেরকে অ্যারোমেটিক যৌগ পড়ানো হবে, তখন তুমি দেখে নিতে পারবা। ওকে ওকে, কোনো সমস্যা নেই না পড়লো, আমি তো তোমাকে একদম বেসিক থেকেই পড়াচ্ছি, কোয়েশ্চেন সলভ করে দেয় আমার দায়িত্ব, বেসিক থেকে পড়ায়, ঠিক আছে, বাকিটা তোমার প্র্যাকটিসের উপর। তাহলে যারা অ্যারোমেটিসিটি মেনে চলবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিসিটি ভাই কী জিনিস একটু করে বলেন আমাদেরকে। সেটা হচ্ছে যে দেখো তুমি দেখবা অ্যারোমেটিক যৌগগুলো হাকেল নিয়ম মেনে চলে, তারা রেজোনেন্স দেখাবে, এগুলো হচ্ছে কিছু বিশেষ ধর্ম। এই বিশেষ ধর্মগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগগুলো সেই ধর্মকে মেনে চলে, তাই যে সকল যৌগ অ্যারোমেটিসিটি মেনে চলে তারা অ্যারোমেটিক যৌগ, আর যারা মেনে চলে না তারা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। এটা এতটুকু আগে বুঝতে পারছো কিনা, এতটুকু আগে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইতে পারবা? এতটুকু কি তোমরা বুঝতে পারছো? আমি এরপরে আগাবো একটু করে, ঠিক আছে। এবার দেখো, এবার যে অ্যালিফেটিক যৌগ আছে সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, দেখো একটা হচ্ছে কি মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে কি, এটা কখনো এরকম জোড়া লাগবে না এসে, বা বলয়ে গঠিত হবে না। আর বদ্ধ শিকল মানে কি, সেখানে একটা বলয়ে গঠিত হবে, মানে যে কার্বন থেকে শুরু হয়েছে ঘুরে 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 আবার সেই কার্বনে আসবে। এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তার একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলগুলো আবার দুই প্রকার হইতে পারে। একটা হচ্ছে সম্পৃক্ত কার্বনের মুক্ত শিকল, মানে সেখানে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। আর এটা হচ্ছে অসম্পৃক্ত কার্বনের, অর্থাৎ এখানে সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে। এখানে আমি সবগুলো উদাহরণ দিয়ে দিব, টেনশন নিও না, টেনশন নিও না, আমি সবগুলোর উদাহরণ দিয়ে দিব, উদাহরণ সবগুলোর আমি দিয়ে দিব, ঠিক আছে। তাহলে মুক্ত শিকলগুলো দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, ঠিক আছে। আচ্ছা, এবার একটু উদাহরণ দেন তো। এখানে সম্পৃক্ত কীরকম হবে, ধরো CH3, এটা সম্পৃক্তর উদাহরণ। আবার অসম্পৃক্তর উদাহরণ কীরকম হতে পারে, ধরো ডাবল বন্ড থাকবে এখানে, বা ট্রিপল বন্ড থাকতে পারে, ধরো CH2 ডাবল বন্ড CH2, এটা অসম্পৃক্তর মুক্ত শিকলের উদাহরণ। এবার আসি বদ্ধ শিকল। বদ্ধ শিকলটা কীরকম হবে, এটা 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 হবে হয় কার্বোসাইক্লিক, বুঝাই দিচ্ছি সবগুলা, কার্বোসাইক্লিক, বা এটাকে আমরা বলবো হোমোসাইক্লিক, বা এটাকে আমরা বলবো হোমোসাইক্লিক, বা এটাকে আমরা বলবো সুষম চাক্রিক। ভাই কিছুই বুঝতেছি না, আমি বুঝাচ্ছি, এখন তো বুঝাই নেই তোমাকে, এখনো তো তোমাকে বুঝাই নেই আমি, দেখো। আচ্ছা, এটা বলতে কি বুঝাচ্ছি, বদ্ধ শিকলগুলো দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক জিনিসটা কি, পুরা বলয় যেটা আছে না, এই পুরা বলয়টা কার্বন দিয়ে কানেক্টেড থাকবে। যেমন কীরকম, ধরো হইতে পারে এরকম CH2, দেখো। তাহলে দেখো তো, এই যে এটা আমাদের একটা বলয় না, এই বলয়ে সব জায়গায় কি আছে, কার্বন আছে না। এই বলয়টা কি দিয়ে কানেক্টেড, কার্বন আছে, কার্বন দিয়ে কানেক্টেড। তাহলে এই জন্য এটাকে বলতেছি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক। আর আরও একটা আছে যেটাকে আমরা বলি হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক। আরেকটা যেটা আছে সেটাকে আমরা কি বলি, হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক। হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক, ঠিক আছে। হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক, এটা কীরকম ভাই, দেখো ধরো CH2 দিলাম, তারপর ধরো দেখ এখানে অক্সিজেন দিলাম, এখানে ধরো CH2 দিলাম, দেখো এখানে একটা ভেজাল ঢুকে গেছে, এই যে দেখো এখানে একটা অক্সিজেন ঢুকে গেছে। এই শিকলটার মধ্যে দেখো সব কার্বন না, কিন্তু এখানে অক্সিজেন আছে, তাহলে এটাকে আমরা বলতেছি হেটারোসাইক্লিক। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, আমি তোমাদের সামারি করি। আমরা আলোচনা করলাম এলিফেটিক দুই প্রকারের, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। বদ্ধ শিকল দুই প্রকারের, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে তারাই যাদের মধ্যে এই যে কার্বন এরকম থাকবে, সিঙ্গেল বন্ড দিয়ে থাকবে, মানে বলয়ের মধ্যে সব জায়গায় কার্বন থাকবে। আর এখানে হেটারোসাইক্লিক হচ্ছে বলয়ের মধ্যে কার্বন ব্যতিরেকে অন্য একজন ঢুকে যাবে, অক্সিজেন ঢুকতে পারে, নাইট্রোজেন ঢুকতে পারে, সালফার ঢুকতে পারে, সেগুলা হচ্ছে আমাদের আনসার। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকার আসলে কথা না। সেমভাবে এই যে অ্যারোমেটিক দেখতেছো না, অ্যারোমেটিককেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি সেমভাবে। কি কি, একটা হচ্ছে এই যে এইটা, একটা হচ্ছে হুবহু এইটা, দেখো একটা হচ্ছে হুবহু এইটা, একটা হচ্ছে কি বলতো হুবহু এইটা। ভাই কীভাবে এটা, তোমরা একটু দেখাই আসো। তাহলে একটা হচ্ছে এইটা, আরেকটা কি সেটাও দেখাচ্ছি। আরেকটা হচ্ছে কোনটা হবে, আরেকটা হবে এটা,
আরেকটা হবে এটা। ঠিক আছে, আরেকটা হবে এটা। তাহলে আমাদের অ্যারোমেটিকগুলোকেও দুই ভাগে ভাগ করা যায়, কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিকগুলো মানে কি? অ্যারোমেটিক যৌগ যেখানে শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত। কীরকম আমি তোমার দেখাই আসো, একদম যেটা কমন উদাহরণ, ধরো বেনজিন। দেখো তো, এটা একটা অ্যারোমেটিক যৌগ। কোনটা অ্যারোমেটিক কোনটা এলিফেটিক সেটা কীভাবে চেক করতে হয় সেটা অ্যারোমেটিক পার্টে পড়ানো হবে, এই পার্টে না। জাস্ট জেনে রাখো এটা একটা অ্যারোমেটিক যৌগ। আর দেখো অ্যারোমেটিক যৌগে সব এই পুরা বলয়ের মধ্যে সবগুলো কার্বন। তাই এটাকে কী বলা হচ্ছে বলো তো? এটাকে বলা হবে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে এটার উদাহরণ। আর তুমি যদি হেটারোসাইক্লিকের উদাহরণ দেখতে চাও কীরকম হবে সেটা, ধরো সিএইচ, তারপরে ধরো এখানে আছে সিএইচ আছে, এখানে ধরো ডাবল বন্ড দিয়ে সিএইচ আছে, ডাবল বন্ড দিয়ে ধরো সিএইচ আছে, ধরো এখানে অক্সিজেন প্রবেশ করে দিচ্ছ বা সালফার প্রবেশ করে দিচ্ছ। তাহলে দেখো এখানে মাঝখানে একজন ভেজাল ঢুকে গেছে, বলয়ের মধ্যে মাঝখানে একজন ভেজাল ঢুকে গেছে, কার্বন বাদের অন্য অন্য একজন আছে। তাই এটাকে আমরা বলতেছি হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক। তাহলে আমি ফুল ব্যাপারটাকে সামারি করি। জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এলিফেটিক এবং অ্যারোমেটিক। এলিফেটিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আর বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বদ্ধ শিকল যদি পুরোটা কার্বন দিয়ে গঠিত হয় সেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষম চাক্রিক। যদি কার্বনের মধ্যে যদি অন্য কেউ থাকে, কার্বনের পরিবর্তে অন্য কেউ থাকলে সেটাকে আমরা বলি হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক। সেম ভাগটা অ্যারোমেটিকের বেলায় করা যায়। তাহলে কি ভাই এই জিনিসগুলা মানে এই জিনিসটা আর এইটা কি সেম? না, এইটা হচ্ছে এলিফেটিকের কার্বোসাইক্লিক, আর এটা হচ্ছে অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক। দুটো ডিফারেন্স আছে, বুঝছো কিনা দেখো। একটা হচ্ছে এলিফেটিকের কার্বোসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক। হ্যাঁ, কার্বন বাদে অন্য যে কোনো কিছু হাকেল নাম্বার দিয়ে সব চেক করা যায়, সেটা তোমরা অ্যারোমেটিকে পড়বা। যে কোনটা অ্যারোমেটিক আর কোনটা এলিফেটিক সেটা কিভাবে বুঝতে হয়, সব তোমাকে অ্যারোমেটিকে শেখানো হবে। আমার এখন আইডিয়া হচ্ছে যে আমার কাজ হচ্ছে এখন তোমাকে একটু জাস্ট আইডিয়া দেওয়া যে জিনিসটা এরকম আছে। কেউ কিন্তু এইটাকে অ্যারোমেটিক মনে করিও না, এটা কিন্তু এটাও কিন্তু কার্বোসাইক্লিক, এটাও কার্বোসাইক্লিক। খেয়াল করো, এটা যেমন কার্বোসাইক্লিক, এটাও কার্বোসাইক্লিক। দুটার মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে এলিফেটিকের কার্বোসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিকের কার্বোসাইক্লিক। বোঝা গেছে কিনা দেখো। দেখো জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সব হিজিবিজি হিজিবিজি। হ্যাঁ, এটা তো আরো বেশি হিজিবিজি হিজিবিজি। ওকে, ঠিক আছে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে আমরা দেখবো যে কিছু ইম্পর্টেন্ট সংকেত, যেমন এগুলো আসলে তোমাদের তো রিটার্নে আসবে না, আর রিটার্ন আসতেও পারে যেহেতু ডিউতে রিটার্ন আছে। বাট তোমার বেসিক্যালি এমসিকিউতে ফোকাস রাখতে হবে। তোমাকে বলবে এরকম যে নিচের কোনটা এটার উদাহরণ, নিচের কোনটা এটা, তো তোমাকে এটা মনে রাখতে হবে। বেঞ্জিনের সঙ্গে তোমরা সবাই চিনো বেঞ্জিন কীরকম হয়। বেঞ্জিনকে কয়েকভাবে আঁকা যায়। বেঞ্জিনকে চাইলে তুমি এই এরকম একটা এরকম স্ট্রাকচার রেখে এরকম আঁকতে পারো, অথবা তুমি বেঞ্জিনকে আমি যেটা একটু আগে লিখছি না সিএইচ, এইভাবে করে দিতে পারো। অথবা এটাতে একটা গেল, অথবা তুমি বেঞ্জিনের স্ট্রাকচারটা এভাবে আঁকতে পারো। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, 9-10 পড়ে আসছো। বেঞ্জিনের স্ট্রাকচারকে এভাবে আঁকা যায়। ঠিক আছে, মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বুঝা গেছে? আচ্ছা, এরপর আসো তোমার কি বলতো, আমাদের এখানে বলছে যে ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেত কীরকম হবে দেখো। এটা কয়েকভাবে আঁকা যায়। তুমি চাইলে এভাবে আঁকতে পারো, একটা একটা দিলা, দুইটা দিয়ে দিলা, এরকম গোল্লা দিয়ে দিলা, এটা হচ্ছে ন্যাপথালিন। বা এটাকে চাইলে তুমি এভাবে আঁকতে পারো, বা দিয়ে এখানে দিলে একটা, এখানে একটা ডাবল বন্ড দিয়ে দাও, এটা তোমার ন্যাপথালিনের সংকেত। দেখো বুঝছো কিনা। আবার তুমি চাইলে এরকম করেও কার্বন দিয়েও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কার্বন দিয়েও আঁকতে পারো। আরেকটা আছে অ্যানথ্রাসিন, একটু লিখে দিয়ে আসো। যদিও এটা এত বেশি লাগে না, তারপর একটু লিখে দিচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন দেখতে কীরকম হয় ভাই? অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন হচ্ছে তিনটা থাকবে, এরকম চক্র কাটা থাকবে, বলো তিনটা চক্র থাকবে, একটা, দুইটা, তিনটা। অ্যানথ্রাসিনের তিনটা চক্র থাকবে। দেখো এগুলো বুঝতে পারছো কিনা? এই তিনটা, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তুমি এগুলো পারবা।
ঠিক আছে। তারপরে এবার আসো কার্বন সংখ্যার ভিত্তিতে নাম। কার্বন সংখ্যার ভিত্তিতে নাম এটা বলতে কি বোঝানো হচ্ছে, যদি কার্বন সংখ্যা 1 হয় মানে একটা কার্বন থাকে সেটাকে আমরা বলি মিথ, 2 কার্বন থাকলে আমরা বলি ইথ, 3 কার্বন থাকলে আমরা বলি প্রোপ, 4 কার্বন থাকলে আমরা বলি বিউট, 5 কার্বন থাকলে আমরা বলি প্যান্ট। বিউটের এখানে আবার এটা কেন দিচ্ছে এক্সট্রা করে, লাগবে না, শুধু এটা রস্যই হবে, কেমন রস্যই হবে, ঠিক আছে রস্যই হবে, এটা শুধুমাত্র এটা রস্যই হবে, ওকে যাই হোক। দেখো তারপরে কি আছে এখানে, যদি 6 কার্বন হয় তাহলে হ্যাক্স, এরকম হ্যাপ্ট, অক, নন, ড্যাক। 11 নাম্বারটা ইম্পর্টেন্ট, উনড্যাক, মানে আমি বলি এটা তো সবগুলাই পড়বা, কোনটা এটা সবগুলাই পড়বা, এটা তো সোজা। আর এখানের মধ্যে 11, 12 পড়বা, আর হচ্ছে যে 19, 20 পড়বা, বুঝছো? সবগুলো পড়ার দরকার নেই, 11, 12 আর 19, 20 এই ছকের সবগুলাই পড়বা, আর এই ছকের 11, 12 আর 19, 20টাকে মুখস্থ করবা, ওকে তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। 11, 12 আর হচ্ছে 19, 20টা পড়বো। এবার আসলে আমরা দেখবো সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝে থাকি। চলো আমি তোমাকে একটু করে বুঝাই বলি সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝায়। দেখো ধরো আমি যদি তোমাকে বলি তুমি এক কাজ করো, তুমি হচ্ছে অ্যালকেন আছে না, অ্যালকেন, অ্যালকেনকে লিখতে থাকো, অ্যালকেন। দেখো তো আমি অ্যালকেন দিই, তোমাকে একটু বুঝাই আসো। ধরো আমি যদি তোমার বলি তুমি হচ্ছে মিথেনের সংকেত লিখো, তো মিথেনে কার্বন থাকে কয়টা, 1 কার্বন, এটার সংকেত কি হবে, CH4 হবে। আমি যদি তোমাকে বলি ইথেনের সংকেত লিখো, ইথেনে কয় কার্বন হয়, 2 কার্বন, তাহলে ইথেনের সংকেত হচ্ছে আমার এরকম। আমি যদি তোমাকে বলি তুমি 3 কার্বনের সংকেত লিখো তাহলে হবে প্রোপেন, প্রোপেনের সংকেত হবে এরকম। আমি যদি তোমাকে এখানে বলি 4 কার্বন এটার সংকেত লিখো, তার এটার সংকেত হবে CH3, CH2, CH2, CH3। দেখো আমাকে তোমরা একটু বলতে পারো অ্যালকেনের সাধারণ সংকেত কি হয়, অ্যালকেনের সাধারণ সংকেত কি হয়, অ্যালকেনের 90টা তোমরা পড়ে আসছো, অ্যালকেনের সাধারণ সংকেত কি হয় বলতে পারো? অ্যালকেনের সাধারণ সংকেত হয়ে থাকে CnH2n+2, তাই না ভাই, CnH2n+2। দেখি বলো তো এই দুইটা যৌগের মধ্যে কি পার্থক্য আছে, পাশাপাশি দুটো যৌগের মধ্যে দেখো এখানে 1 কার্বন এখানে 2 কার্বন, তাহলে একটা কার্বনের পার্থক্য আছে, এখানে 4 হাইড্রোজেন এখানে 6 হাইড্রোজেন, দেখো এখানে একটা কার্বনের পার্থক্য আছে, কারণ এখানে 1 কার্বন এখানে 2 কার্বন, এখানে 6 হাইড্রোজেন এখানে 4 হাইড্রোজেন, তাহলে এখানে 2টা হাইড্রোজেনের পার্থক্য আছে এরকম। সেইভাবে দেখো তো এইখানের মধ্যে কি পার্থক্য আছে, এই দুইটার মধ্যে এখানে 3 কার্বন এখানে 2 কার্বন, তাহলে এখানে একটা কার্বনের পার্থক্য আছে। বেসিক্যালি দেখো CH3 এখানে জাস্ট এক্সট্রা করে CH2 আসছে এক্সট্রা করে। আবার তুমি যদি এই দুইটার মধ্যে দেখো এই দুইটার মধ্যে কি পার্থক্য থাকবে বলো তো, এই যে CH2 এটার পার্থক্য থাকবে, তাই না? তাহলে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে কার পার্থক্য আছে বলো তো, এই যে CH2-র পার্থক্য আছে। আর এই যে দেখো তুমি মনে রাখবা যদি এরকম থাকে এই যে CH3 এরকম থাকে, CH3 এর পর একটা হাত খোলা থাকে, সেটাকে বলা হয় মিথাইল মূলক। সেটাকে কি বলা হয়, মিথাইল মূলক। বেসিক্যালি বলে অ্যালকাইল মূলক, বাট 1 কার্বনে বলে মিথাইল মূলক বলছে। আর যদি এরকম থাকে মানে যদি CH2 তারপর 2 হাত খোলা থাকে সেটাকে আমরা বলে থাকি মিথিলিন মূলক, সেটাকে আমরা কি বলি, মিথিলিন মূলক বলা হয়। তাহলে এই যে দেখো অ্যালকেন হচ্ছে এটা সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের সাধারণ সংকেত একটা সাধারণ সংকেত থাকতে হবে, পাশাপাশি দুটো যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকতে হবে। দেখো এখানে এদের পাশাপাশি যৌগগুলোর মধ্যে কিসের পার্থক্য আছে, মিথিলিনের পার্থক্য আছে, তাই এদেরকে আমরা কি বলবো, সমগোত্রীয় শ্রেণী বলবো। তাহলে সমগোত্রীয় শ্রেণীর দেখো তো বৈশিষ্ট্যগুলো কি, একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত। খেয়াল করো এখানেও কার্বন হাইড্রোজেন এখানেও কার্বন হাইড্রোজেন এখানেও কার্বন হাইড্রোজেন এখানেও কার্বন হাইড্রোজেন, তাহলে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত হয়েছে। সমধর্মী জৈব যৌগ সমূহকে, সমধর্মী বলতে কি বোঝাচ্ছে, সবাই তো অ্যালকেন, তাহলে সবার ধর্ম তো অ্যালকেনের মতোই হবে। তাদের ক্রমবর্ধমান আণবিক ভর বা অথবা তাদের কার্বন পরমাণু সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে, দেখো আমি কার্বন সংখ্যাটাকে বাড়ায় পরপর সাজিয়ে যে সারি পাওয়া যায় তাতে যদি পাশাপাশি দুইটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, এই যে দেখো একটু আগে বলছি এখানে দেখো মিথিলিন মূলকের পার্থক্য আছে, দেখো মিথিলিন মূলকের পার্থক্য, তাহলে এবং তাদেরকে যদি একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়,
যেমন দেখো সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যাচ্ছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ওই যৌগসমূহকে সমগোত্রীয় শ্রেণী বলে। আর সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে বলা হবে সমগোত্রক। সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে কি বলা হবে? সমগোত্রক বলা হবে। তার মানে দেখো লিখছি এখানে সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্য যৌগকে এক একটা সমগোত্রক বা হোমোলগ বলা হয়। সমগোত্রক বা কি বলা হয়? হোমোলগ বলা হয়। তার মানে এটাও একটা সমগোত্রক, এটাও সমগোত্রক, এটাও সমগোত্রক, এটাও সমগোত্রক। তাহলে ভাই অ্যালকিন, এটারও তো সাধারণ সংকেত আছে, তাহলে অ্যালকিনকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো? হ্যাঁ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড সবাই সমগোত্রীয় শ্রেণী। বোঝা গেছে সমগোত্রীয় শ্রেণীর ডেফিনেশনটা? দেখো তো সমগোত্রীয় শ্রেণীর ডেফিনেশন তোমরা বুঝতে পারছো কিনা? সমগোত্রীয় শ্রেণীর ডেফিনেশন কি তোমরা বুঝতে পারছো? গুড। তারপর যাই, তো এখন এখানে সমগোত্রীয় শ্রেণীগুলোর নাম লিখে দিচ্ছে। যেমন কি আছে বলতো? অ্যালকেন আছে, এটার সংকেত হচ্ছে CnH2n+2, সাধারণ সংকেত। অ্যালকিন আছে, অ্যালকিন হচ্ছে CnH2n। অ্যালকাইন আছে, অ্যালকাইনকে লিখিনি আর কি। অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, এছাড়া আরো অনেকগুলো আছে। ঠিক আছে? তারপর সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, এদেরকে কি করা যায়? একটা বলতো সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। এদেরকে কি করা যায়? একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন ধরো তুমি যদি লিখতে চাও, ধরো আমরা যদি লিখতে চাই অ্যালকোহল, অ্যালকোহলকে আমি কিভাবে লিখতে পারবো? ওই যে CnH2n+1OH দিয়ে লেখা যায়, অ্যালকোহলকে এভাবে লেখা যায়। বুঝতে পারছো? তারপর ধরো তুমি লিখতে যাচ্ছ অ্যালকেন, অ্যালকেনকে আমি কিভাবে প্রকাশ করতে পারবো? ওই যে CnH2n+2 দিয়ে। আচ্ছা, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। কার্যকরীমূলক জিনিসটা কি সেটা আমি তোমাকে একটু করে পড়াই দিব। কার্যকরীমূলক জিনিসটাকে একটু করে পড়াই দিব, জাস্ট তোমার তো একটু আইডিয়া আছে। ধরো তুমি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবো বলতে কি বোঝাচ্ছে? ধরো তুমি কার্বক্সিলিক অ্যাসিড নিছো, তো কার্বক্সিলিক অ্যাসিডে কার্যকরীমূলক কোনটা হয় বলতে পারো? কার্বক্সিলিক অ্যাসিডে কার্যকরীমূলক কোনটা হয় বলতে পারো? কার্বক্সিলিক অ্যাসিডে কার্যকরীমূলক হচ্ছে এটা, এই যে COOH। তারপর তুমি ধরো অ্যালকোহলকে নিছো, অ্যালকোহলে কার্যকরীমূলক কোনটা হয়? অ্যালকোহলে কার্যকরীমূলক হয়ে থাকে OH। তার মানে এই যে দেখো, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা নির্দিষ্ট করে কি থাকে বলতো? কার্যকরীমূলক থাকে। কার্যকরীমূলক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে। তারপর এটা তো অলরেডি বললাম, পাশাপাশি দুইটা সমগোত্রকের মধ্যে কি থাকে? পাশাপাশি দুইটা সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এখান থেকে প্রশ্ন কিভাবে থাকবে বলবে, নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য বা নিচের কোনটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য না, এভাবে বলতে হবে তোমাকে কোশ্চেনটা। দেখো এদেরকে একই সাধারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। এদেরকে কি করা যায়? এদেরকে একই সাধারণ পরীক্ষার মাধ্যমে বা পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করা যায়। কীরকম? একটা উদাহরণ দেন তো আপনি আমাকে ভাই। চলো তোমাকে উদাহরণ দিয়ে আসো। ধরো আমি যদি এখানে বলি তোমাকে, তুমি একটা কাজ করো, তুমি একটা CH2কে নাও আর একটা CH2কে নাও, ধরো এর সাথে তুমি হাইড্রোজেন যোগ করবা, কার উপস্থিতি যোগ করবা? নিকেল। তারপর ধরো 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এখানে দিবা। তো দেওয়ার পরে এখানে কি তৈরি হবে? এটা তো এই বিক্রিয়াটা তোমরা 19-এ পড়ে আসছো না? এই বিক্রিয়া কিন্তু তোমাদের 19-এ ছিল। তাহলে কি তৈরি হবে এখানে? তাহলে তৈরি হবে এখানে হচ্ছে যে আমাদের, দেখো এই জায়গায় তাহলে কি তৈরি হবে? দেখো এই জায়গায় তৈরি হবে হচ্ছে আমাদের CH3 ইথেন তৈরি হবে। তাহলে ইথেনকে তুমি যে প্রসেসে পাইছো না, তুমি প্রোপেনকেও সেম প্রসেসে পাইতে পারো। কিভাবে? CH3CH, এটাকে নাও, তুমি সেম জিনিসটা করো এখানে, তুমি এখানে সেম জিনিসটা এখানে করো, সেম জিনিসটা এখানে করো, তাহলে দেখবো তুমি এখানে প্রোপেন পেয়ে গেছো। অর্থাৎ CH3CH2CH3 মানে দুইটাকে তাহলে কি করা গেছে এখানে বলো তো? সেম পদ্ধতির মাধ্যমে তৈরি করা গেছে। বোঝা গেছে? হ্যাঁ। এবার আসি নেক্সটে যাই। লাস্ট পয়েন্ট হচ্ছে এরকম যে এদের একই কার্যকরীমূলক থাকায়, এদের সবার মধ্যে কি থাকবে? একই কার্যকরীমূলক থাকবে। একই কার্যকরীমূলক থাকায় এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে, মানে এরা কেমিক্যাল যে রিয়াকশনগুলো সেগুলো সেম দিবে, বাট এদের কিন্তু ভৌত ধর্মগুলো ভিন্ন ভিন্ন হবে। মানে আমি বলতে চাচ্ছি এরকম, দেখো এখানের মধ্যে আমি বলতে চাচ্ছি, এখানে যারা সমগোত্রক আছে, এখানে যারা সমগোত্রক আছে সবার কিন্তু রাসায়নিক ধর্মটা সেম, অর্থাৎ সবাই সেম টাইপের বিক্রিয়া দিবে, সবাই সেম টাইপের বিক্রিয়া অংশগ্রহণ করবে, বাট এদের ভৌত ধর্ম ভিন্ন। ভৌত ধর্ম বলতে কি বোঝাচ্ছি? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। কেন ভিন্ন বলতেছি দেখো, আচ্ছা এইটার আণবিক ভর বেশি হবে না কার তুলনায়? এদের তুলনায়। তো যার আণবিক ভর বেশি তার তো অবশ্যই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হবে।
তাই না? তাই এদের কিন্তু রাসায়নিক ধর্মটা সেম। তার মানে সমগোত্রীয় শ্রেণীর মধ্যে যে সকল সমগোত্রক থাকে তাদের রাসায়নিক ধর্মটা সেম থাকে, বাট ভৌত ধর্মটা ভিন্ন থাকে। বোঝা গেছে? দেখো, এই জন্য এখানে বলতেছে এদের, তাহলে আমরা বলতে পারি সমগোত্রীয় শ্রেণী যেটা আছে আমাদের, মানে সমগোত্রক, আমি এখানে লিখি সমগোত্রক, এই কথাটা লিখি সমগোত্রক দ্বয়, দুটো সমগোত্রকের মধ্যে, দুটো সমগোত্রকের মধ্যে কি সেম থাকবে? রাসায়নিক ধর্ম সেম থাকবে। রাসায়নিক ধর্ম যেটা আছে সেটা সেম থাকবে, বাট ভৌত ধর্মটা, নামাজের ব্যাগ কটায় দিব তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও, নামাজের ব্যাগটা কটায় দিব, বাট এদের ভৌত ধর্ম ভিন্ন থাকে। ঠিক আছে, দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। 4:10, ওকে 4টা বাজে, আচ্ছা বেশিরভাগই 4টা বাজে বলতেছো, আবার কেউ 4:10, বেশিরভাগই 4টা বাজে বলছো, 4টা বাজে দিয়ে দিব আমি, 4টা বাজে যেহেতু বেশিরভাগই বলছো 4টা বাজে দিব না আমাদের ব্যাগ, ওকে। তারপর কিছু ইম্পর্টেন্ট সংকেত যেগুলো না জানলেই নয়, আমি লিখে দিই সংকেত, তোমারগুলো প্র্যাকটিস লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে না, যেহেতু রিটার্নে আসার চান্স খুবই কম, বাট তোমাকে কিন্তু এগুলো দিয়ে দিবে, যে বলবে নিচের কোনটা পিরিডিনের সংকেত, নিচের কোনটা থায়োফিনের সংকেত। তো তোমার কিন্তু সংকেতগুলো চিনে, মানে চিনা থাকা লাগবে, কেমন? ওকে, তো দেখাই আসো সংকেতগুলো কীরকম হয়। থায়োফিন, সিএইচ 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 সিএইচ, তারপর তোমার এখানে হচ্ছে একটা সালফার থাকবে, তারপরে ফিউরান, ফিউরানের সঙ্গে এখানে একটা অক্সিজেন থাকবে, সিএইচ সিএইচ, ওকে। তারপর হচ্ছে পাইরল, পাইরলটা কীরকম? তারপর হচ্ছে পিরিডিন, জাস্ট তোমার একবার দেখে রাখা লাগবে, কেমন? দেখি তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যে সেটা হচ্ছে এরা কি হেটারোসাইক্লিক নাকি হোমোসাইক্লিক? এটা কি হেটারোসাইক্লিক নাকি হোমোসাইক্লিক? গুড, সবাই পারছো, এটা হচ্ছে হেটারোসাইক্লিক। এরা সবাই হচ্ছে কি বলতো, হেটারোসাইক্লিক। কারণ তুমি যদি খেয়াল করে দেখো, এখানে সালফার আছে, এখানে নাইট্রোজেন আছে, তারপর এখানে অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তাহলে এরা সবাই কি, সবাই হচ্ছে হেটারোসাইক্লিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্ন করবে কোন নিচের কোনটা হেটারোসাইক্লিক, নিচের কোনটা হোমোসাইক্লিক, এই ধরনের কোয়েশ্চনগুলো কিন্তু আসে। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো নেক্সট আলোচনা করি আমরা কার্যকরীমূলক, এটা নিয়ে। আচ্ছা একটা জিনিস তোমাদের দেখাই, কার্যকরীমূলকের ডেফিনেশন আমি পরে দেখাচ্ছি। চলো একটা কাজ করি, আসো ধর এখানে আমি লিখতেছি CnH2n+1 লিখলাম। এই CnH2n+1টাকে আমি একটু কপি করি, আসো CnH2n+1 এই লেখাটাকে একটু করে কপি করি, আমি এখানে আবার লিখলাম, আমি এখানে আবার লিখলাম। তো যদি আমি এই জায়গাটায় একটা OH-কে দিই, তাহলে এটা কোন যৌগ বোঝাবে? এটা বোঝাবে সেই ক্ষেত্রে অ্যালকোহল। আমি যদি এই জায়গায় একটা CHO দিই, বা CHOর জায়গায়, অথবা তুমি এভাবে চিন্তা করো, সে CHO দাও, CHO দাও, তাহলে এটা বোঝাবে কিন্তু একটা অ্যালডিহাইড। আর যদি আমি এই জায়গায় যদি এটা কী দিই, COOH দিই, তাহলে এটা দ্বারা কী বোঝাবে? কার্বক্সিলিক অ্যাসিড। এটা দ্বারা বোঝাবে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে খেয়াল করে দেখো, এই তিনটা যৌগে কিন্তু এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা সেম, বাট এই অংশটা থাকার কারণে পুরা যৌগের ধর্মই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা যৌগে OH থাকার কারণে সে অ্যালকোহলের ধর্ম দেখাবে, একটা যৌগে CHO থাকার কারণে সে অ্যালডিহাইডের ধর্ম দেখাবে, একটা যৌগে COH থাকার কারণে সে হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের ধর্ম দেখাবে। তার মানে জৈব যৌগের অনুস্থিত, জৈব যৌগের অনুস্থিত যে পরমাণু বা মূলক, যে পরমাণু বা মূলক, যে পরমাণু বা মূলক ওই যৌগের রাসায়নিক ধর্ম কী করে? আমি একটা কল ধরতে পারবো কি? একটা কল ধরি, কেমন? জাস্ট একটা সেকেন্ড।
সরি ভাই, একটা এক্সট্রিমলি সরি, একটা কল আসছিল তো, এক্সট্রিমলি সরি। আচ্ছা 2-3 মিনিট, এই পৃষ্ঠাটা পরে আমি ব্রেক দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দাঁড়াও। ওকে দেখো, তার মানে আমরা বললাম যে তোমার জৈব যৌগের অনুষ্ঠিত যে পরমাণু বা মূলক, এটা থাকার কারণে দেখো এদের পুরা কেমিক্যাল ধর্মটাই চেঞ্জ যাচ্ছে, তাই না? তাহলে পুরা যৌগের রাসায়নিক ধর্মটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, মানে এদের রাসায়নিক ধর্মটাকে নিয়ন্ত্রণ করতেছে কারা? এরা। তাহলে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো কার্যকরী মূলক বলবো। দেখো কার্যকরী মূলকের ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা? কার্যকরী মূলকের ডেফিনেশনটা কি বোঝা গেছে? আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। তো একটা মূলক আছে যেটাকে বেশিরভাগ সময় আমাদের লাগবে, যার নাম হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এটা একটু চলো দেখা দিয়ে আসো, এটা আমাদের অনেকবার লাগবে। অ্যালকাইল মূলকটা পরে আমি এখন ব্রেক দিয়ে দিচ্ছি, 5 মিনিট লাগবে, 4টা বাজে ব্রেকটা দিয়ে দিচ্ছি। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলককে আমরা একটা দাগ দিই, দাগ একটা বন্ড বোঝাচ্ছি, আর এখানে বড় হাতের আর দিয়ে প্রকাশ করি। অ্যালকাইল মূলককে আমরা কি দিয়ে প্রকাশ করি? বড় হাতের আর দিয়ে প্রকাশ করে থাকি অ্যালকাইল মূলককে, ঠিক আছে? অ্যালকাইল মূলক বলতে কি বোঝায়? বেসিক্যালি তুমি যদি এটা অ্যালকেনকে নাও, সেই অ্যালকেন থেকে তুমি যদি হাইড্রোজেনকে বের করে ফেলো, তাহলে বেসিক্যালি তুমি কি পেয়ে যাবা? অ্যালকাইল মূলক পেয়ে যাবা। তাহলে অ্যালকাইল মূলক আমি কিভাবে পাই? অ্যালকাইল মূলক পাই হচ্ছে আমরা একটা অ্যালকেন থেকে হাইড্রোজেনকে বাদ দেওয়ার মাধ্যমে। যেমন ধরো আমি যদি CH3 এরপর একটা দাগ দিই, এটাকে কি বলা হয়? এটাকে বলা হবে মিথাইল মূলক। CH4 থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে পাইছি, এটাকে বলা হবে কি? মিথাইল মূলক। তারপর ধরো এখানে লিখতেছি CH3 CH2 এরকম দিলাম, এটাকে কি বলবো? এটাকে বলবো ইথাইল মূলক। এটাকে বলা হবে ইথাইল মূলক বলবো। তারপরে ধরো CH3 CH2 CH2 এটাকে বলবো প্রোপাইল মূলক। তাহলে তোমরা আমাকে দেখি বলো তো, এর সাধারণ সংকেতটা কি হবে? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে বলতে পারবা? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে? এই তিনটাকে অ্যানালাইসিস করে বলো, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হবে CN। দেখো CN H2n+1, তাহলে অ্যালকাইল মূলক যেটা আছে সেটা সাধারণ সংকেত কি? এটা তাহলে সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+1, এরপর একটা দাগ দিবা, বা এটাকে আমরা বড় হাতের আর দিয়ে দেখাই, বা এটাকে আমরা কি করি? বড় হাতের আর দিয়ে প্রকাশ করে থাকি। দেখো জিনিসটা এখানে সবাই আমরা বুঝতে পারছি কিনা? আরেকটা জিনিস মনে রাখবা, অ্যালকাইল মূলকগুলা সর্বদা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। এটা আমাদের লাস্ট পয়েন্ট ব্রেকের আগে কি মনে রাখবো? অ্যালকাইল মূলক সর্বদা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, মানে সে ইলেকট্রন দিতে চায়, এটা মনে রাখবা। ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে অ্যালকাইল মূলক সর্বদা কি হিসেবে কাজ করবে? ইলেকট্রন দাতা হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখন একটা ব্রেকে চলে যাই, আসো একটা না, আমাদের ব্রেকটা তোমাদেরকে দিচ্ছি।
হ্যালো, আর আমি আসছি আবার। ওকে, সেকেন্ড জাস্ট। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করে দিয়ে আসো। হ্যাঁ, আসছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা চলো নেক্সটে যাই। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বলতে কি বোঝায়? মনে রাখবা, যে কার্বনটা কার্যকরী মূলকের সাথে যুক্ত তার সাথে কতটা কার্বন যুক্ত আছে। তাহলে যেই কার্বনটা কার্যকরী মূলকের সাথে যুক্ত সেই কার্বনটার সাথে কয়টা কার্বন যুক্ত আছে সেটাকে, আর তার সংখ্যাকে আমরা বলবো তার ডিগ্রি, সেই যোগের ডিগ্রি। যেমন আমি বলি, একটু উদাহরণ দিই তোমাকে, আসো একদম বেসিক উদাহরণ। ধরো আমি তোমার যদি বলি CH3, ধরো CH2, ধরো CH2, ধরো OH। বলো আগে এখানে কার্যকরী মূলক কোনটা? এখানে কার্যকরী মূলক কোনটা? তুমি বলবে এখানে কার্যকরী মূলক হচ্ছে OH। তাহলে কার্যকরী মূলকের সাথে এই কার্বনটা যুক্ত। এবার আমাকে বলো তো, এই কার্বনটার সাথে কয় কার্বন যুক্ত আছে? এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত? এই কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত। এই কার্বনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত। দেখো, কেউ বলতে পারো যে ভাই এই কার্বনের সাথে তো দুইটা কার্বন যুক্ত। না, এই কার্বনের সাথে এই কার্বনটা যুক্ত, এই কার্বন কিন্তু এই কার্বনের সাথে যুক্ত। বুঝতে পারছো কথাটা? তাহলে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে অনলি সরাসরি একটা কার্বন যুক্ত। তাই আমি এটাকে কি বলবো? এটাকে আমি বলবো 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের কি বলতো? 1 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এবার আসো 2 ডিগ্রিটা বোঝানোর চেষ্টা করি। দেখো 2 ডিগ্রিটা কীরকম হবে। দেখো, ধরো এখানে যদি এরকম হয় CH3, তারপরে ধরো এখানে লিখলাম আমি CH, তারপরে এখানে লিখলাম CH3, তারপরে এখানে লিখলাম আমি একটা OH-কে লিখলাম। দেখো, তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে অবভিয়াসলি OH। তো OH হচ্ছে তোমার এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে এটাও যুক্ত, আবার এই কার্বনের সাথে এটাও যুক্ত। তাহলে এই কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত তার সাথে দুইটা কার্বন যুক্ত, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো বুঝতে পারছো কিনা? এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর দেখো, এবার যদি আমি তোমাকে দেখাই, ধরো 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা হবে? সি আছে, ধরো এই কার্বনের সাথে OH যুক্ত, তার সাথে 3টা কার্বন যুক্ত থাকবে। ধরো CH3, CH3, ধরো CH3। তাহলে দেখো কার্যকরী মূলক হচ্ছে আমাদের এইটা। এটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত, সেই কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত। তাহলে আমার এখানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল হবে? এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেছে? আচ্ছা, তারপরে এমনও হইতে পারে, ধরো 0 ডিগ্রিও কিন্তু হইতে পারে। যেমন মিথানলের ক্ষেত্রে চিন্তা করো তো, মিথানল কিন্তু 0 ডিগ্রি, 0 ডিগ্রিও কিন্তু হইতে পারে। বাট 0 ডিগ্রিকে আমরা তো বিবেচনা করি না আর কি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিটা ইম্পর্টেন্ট। ভাই 0 ডিগ্রি কীভাবে হবে? 0 ডিগ্রি হবে এরকম। দেখো, ধরো এরকম আছে, তাহলে কার্যকরী মূলক হচ্ছে এটা, এটা এই কার্বনের সাথে যুক্ত, বাট এই কার্বনে কোনো কার্বন যুক্ত নেই, তাহলে এটা 0 ডিগ্রি। বাট 0 ডিগ্রি আমার জন্য ইম্পর্টেন্ট না। 1 ডিগ্রি অ্যালকোহলকে আরেকটা অ্যালকোহল নাম দেওয়া হয়, এটাকে প্রাইমারি অ্যালকোহল। 1 ডিগ্রিকে প্রাইমারি অ্যালকোহলও বলা হয়। 1 ডিগ্রিকে কি বলা হয়? প্রাইমারি অ্যালকোহলও বলা হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে সেকেন্ডারি অ্যালকোহলও বলা হয়, সেকেন্ডারি অ্যালকোহলও বলা হয়। আর 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা টারশিয়ারি অ্যালকোহলও বলে থাকি। এটাকে আরেকটা কি নাম দেওয়া হয়? টারশিয়ারি অ্যালকোহলও বলা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার একটা জিনিস দেখো তো, সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা বলি যে তোমার দেখো, খেয়াল, একটা সেকেন্ড, বারবার কল আসতেছে কেন? হ্যাঁ, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে তাহলে এখন একটা জিনিস দেখো তো, অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এখানে CH2OH থাকতেছে। কার বেলায়? প্রাইমারি অ্যালকোহলের বেলায়, তাই না? সেকেন্ডারি বেলায় কিন্তু CHOH থাকতেছে। কি থাকতেছে? CHOH। সেকেন্ডারি বেলায় কি থাকতেছে? CHOH থাকতেছে। আর টারশিয়ারি বেলায় শুধুমাত্র COH থাকতেছে। কি থাকতেছে? শুধুমাত্র COH থাকতেছে। তাহলে আমি যদি তোমাকে এখানে লিখতে চাই, একটা সেকেন্ড দেখো, তাহলে আমি এখানে কি লিখবো? প্রাইমারি বেলায় অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? প্রাইমারি বেলায় CH2OH থাকতেছে, এর সাথে কিছু একটা এখানে যুক্ত থাকবে। আর সেকেন্ডারি বেলায় CHOH থাকতেছে, CHOH থাকতেছে, এর সাথে দুইটা জিনিস যুক্ত হবে। আর টারশিয়ারি বেলায় COH থাকতেছে, এর সাথে 3টা জিনিস এখানে যুক্ত হবে। তাহলে অনেক সময় কি হয়, তোমার প্রশ্নে পুরা সংকেত বলে না দিয়ে শুধুমাত্র ছোট এটা দিয়ে দিবে, বলবে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি না টারশিয়ারি। তো এরকম যদি থাকে, এই যে CH2OH, তাহলে এটা হচ্ছে প্রাইমারি, CHOH থাকলে হচ্ছে সেকেন্ডারি, আর COH থাকলে হচ্ছে টারশিয়ারি। দেখো তো বোঝা গেছে কি না? এই পৃষ্ঠাটাকে সবাই বুঝতে পারছো?
এই পৃষ্ঠাটাকে সবাই বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কার্যকরীমূলকটা যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। তাহলে কার্যকরীমূলকটা যেই কার্বনের সাথে যুক্ত এই কার্বনটাকে আমি কি বলবো? এই কার্বনটাকে আমি বলবো আলফা কার্বন। আলফা কার্বন যেই কার্বনের সাথে যুক্ত তাকে বলা হয় বিটা কার্বন। আর বিটা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হয় গামা কার্বন। তাহলে ভাই গামা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে কি বলে? ডেল্টা ফেল্টা অনেক কিছুই বলবে, লাগবে না এটা। তাহলে এখানে আলফা কার্বন কয়টা? কোন নাম্বার কোনটা? কার্যকরীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হচ্ছে কয়টা? আলফা কার্বন। এটা হচ্ছে কি? বিটা কার্বন। এটা হচ্ছে কি? বিটা কার্বন না? কারণ দেখো এই কার্বনটাও আলফা কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটাও আলফা কার্বনের সাথে যুক্ত। বুঝা গেছে? আচ্ছা, এখানে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত তাহলে এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যারা যুক্ত তারা হচ্ছে বিটা কার্বন, তাহলে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আলফা কার্বন বিটা কার্বন এগুলো তোমরা বুঝতে পারছো কিনা? আলফা কার্বন বিটা কার্বন এটা তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? তাহলে একটা জিনিস দেখো তো, এই জায়গায় বিটা কার্বন কয়টা? প্রাইমারি ক্ষেত্রে বিটা কার্বন কয়টা? একটা। সেকেন্ডারি ক্ষেত্রে বিটা কার্বন কয়টা? দুইটা। টারশিয়ারি ক্ষেত্রে বিটা কার্বন কয়টা? তিনটা। তাহলে আমি কি বলতে পারি যে ডিগ্রিটা আসলে অ্যাকচুয়ালি বিটা কার্বনের সমান। যে নাম্বার অফ ডিগ্রি ইকুয়াল টু কত সমান বলো তো? বিটা কার্বনের সমান। তো এটা তুমি মনে রাখতে পারো, তবে মনে রাখাটা ইম্পর্টেন্ট কিছু না। আশা করি তোমরা এটা পারবা বা বুঝছো জিনিসটা। এটা মনে রাখাটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না, যে নাম্বার অফ বিটা কার্বন ইকুয়াল টু নাম্বার অফ ডিগ্রি। ঠিক আছে, এরপরে যাই আসো আমরা। এরপর আমরা তো ইম্পর্টেন্ট সংকেত দেখবো। সংকেত দেখার আগে আমরা চলো কিছু সমগোত্রীয় শ্রেণী, যেগুলো আমরা তো পড়ছি, কিছু ইম্পর্টেন্ট সমগোত্রীয় শ্রেণী, এদের আমরা চলো সংকেতগুলো কীভাবে লিখে বা কী লিখতে হয় না লিখতে একটু দেখে ফেলি আসো। তাহলে আসো আমরা আলোচনা করবো এখানে কিছু ইম্পর্টেন্ট সমগোত্রীয় শ্রেণী। ইম্পর্টেন্ট কিছু আসো সমগোত্রীয় শ্রেণী নিয়ে একটু ডিসকাস করা যাক। ওকে, সমগোত্রীয় শ্রেণী একটু ডিসকাস করা যাক আসো। যেমন অ্যালকেন যেটা আছে, অ্যালকেনের মানে এগুলো আমরা গাঠনিক সংকেত দেখবো, বেসিক্যালি আর কিছুই না। এগুলো আমরা কি দেখবো? গাঠনিক সংকেত দেখবো। যেমন দেখো অ্যালকেন যেটা আছে আমাদের, আমাদের যেটা আছে অ্যালকেনকে আমরা কিভাবে লিখি? অ্যালকেনকে আমরা লিখি ভাবে কার্বন সব এখানে সিঙ্গেল বন্ড। অ্যালকেনের বেলায় কি থাকে বলো তো? সবগুলা সিঙ্গেল বন্ড থাকে। অ্যালকেনের বেলায় সবগুলা সিঙ্গেল বন্ড থাকবে। অ্যালকেনের বেলায় সবগুলা সিঙ্গেল বন্ড থাকবে। অনুরূপভাবে অ্যালকিনের বেলায় কি হবে? তুমি যদি অ্যালকিন দেখো, অ্যালকিনে তোমার কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, আর বাকি দুটো কিন্তু সিঙ্গেল বন্ড থাকবে এখানে। অন্যদিকে অ্যালকাইন যদি তুমি দেখো, অ্যালকাইনের বেলায় কি ঘটবে? কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, একটা করে সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে হচ্ছে আমার অ্যালকাইনের কাহিনী। ঠিক আছে? আচ্ছা, আমি যদি অ্যালডিহাইড দেখতে চাই, অ্যালডিহাইডকে আমরা কিভাবে প্রকাশ করি? অ্যালডিহাইডকে আমরা লিখে থাকি এরকম, শুধু সিএইচও এভাবেও লিখে থাকি, বা এটাকে যদি একটু বন্ড আকারে দেখাতে চাই, এখানে অ্যাকচুয়ালি এরকম হয়, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে হাইড্রোজেন থাকে। এটা কি তোমরা সবাই জানো যে অ্যালডিহাইডকে কী করা হয় বলো তো? সিএইচও এভাবে লেখে, বা সি ডাবল বন্ডও এইচ আকারে লেখা হয়। কি বলছো? যারা পারেন তারা একটু চুপ থাকেন। না, তারা কেন? যারা পারেন তারাও তোমরা আনসার দিও, যারা পারো না, কোথায় বুঝতেছো না, তারাও তোমরা আনসার দিও। কেমন? হতাশ হওয়ার কিছু নাই রাকিব, আমরা তো শুরু থেকেই তোমাকে পড়াচ্ছি। কেমন? যেখানে বুঝবা না আমাকে জানাবা। ঠিক আছে? আচ্ছা দেখো, অ্যালডিহাইডটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তারপরে দেখো কিটনটা কীরকম হয়? কিটন যেটা আছে সেটাকে আমরা এভাবে লিখি যে সি ও, এভাবে লেখা হয়। তো বা এটাকে যদি আমি সংকেত আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এরকম লেখা হয়, সি ডাবল বন্ড ও, এখানে একটা হাত বের করে দিই কিটনের। ঠিক আছে? আচ্ছা, তারপর আছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডকে কীভাবে লিখি আমরা? কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে এটাকে প্রকাশ করা হয় COOH দিয়ে। এটার কার্যকরীমূলক লেখা হয় COOH দিয়ে। বা এটাকে যদি আমি একটু ভেঙে লিখতে চাই সেটা হবে এরকম, সি ডাবল বন্ড ও থাকে এখানে, এখানে একটা ও থাকে, এখানে একটা এইচ থাকে। এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এরপর একটা আছে অ্যামাইড। অ্যামাইড আছে। ভাই অ্যামাইডকে কীভাবে প্রকাশ করে? এটাকে প্রকাশ করা হয় CONH2 দিয়ে। আর তুমি যদি বন্ড আকারে দেখাতে চাও সেটা হবে এরকম, সি দিবা, ডাবল বন্ড অক্সিজেন দিবা, এন দিবা, এনের সাথে দুইটা হাইড্রোজেন থাকবে।
এর সাথে কি থাকবে, দুইটা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, ওকে, অ্যামাইড ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের এস্টার। এস্টারকে কিভাবে লেখা হয়? এস্টারকে এস্টারকে লেখা হয় COOR দিয়ে। তাহলে বা দিয়ে যদি আমি এটাকে যদি বন্ড আকারে লিখতে চাই, তাহলে সি ডাবল বন্ড ও থাকে একটা, এখানে ও থাকে একটা, এখানে আর থাকে। মানে এগুলো এটা দেখা মাত্র তুমি বুঝে নিবা সেটা কি, সেটা এস্টার যৌগ। COH দেখা মাত্র বুঝে নিবা সেটা কি, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ। এভাবে করে আমরা বুঝে নিব। ঠিক আছে, তারপরে যেমন হতে পারে ইথার। ইথার ইথার ইথারকে কিভাবে লেখা হয়? ইথারকে লেখা হয় এভাবে, ROR। ইথারকে কিভাবে লেখা হয়? ROR, এভাবে লেখা হয় ইথারকে। আচ্ছা, এরপরে আছে তোমার হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট অ্যাসিড অ্যানহাইড্রাইটকে কিভাবে লেখা হয়? অ্যাসিড অ্যানহাইড্রাইটকে লেখা হয় এভাবে, CO একটা অক্সিজেন, একটা CO, একটা দাগ। দেখো এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, CO অক্সিজেন, তারপর আবার CO এরকম দাগ। এটাকে যদি বন্ড আকারে দেখাতে চাও তাহলে কিভাবে দেখাবা? সি দেওয়ার পরে দুটো ডাবল বন্ড অক্সিজেন, মাঝখানে অক্সিজেন, সি দেওয়ার পরে ডাবল বন্ড অক্সিজেন, আবার এদিকে দাগ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। বোঝা গেছে? আর আরেকটা আছে আমাদের অ্যামিন। আরেকটা আছে আমাদের কাছে অ্যামিন। এটাকে আমরা লিখি NH2 আকারে, আর NH2-কে এরকম আকারেও দেখানো যায়। একদম ইজি জিনিস এগুলো, এগুলো তো কঠিন জিনিসই না, এভাবে করে দেখানো যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু সমগোত্রীয় শ্রেণীর কার্যকরীমূলক। হ্যাঁ, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? এই পৃষ্ঠাটা কি সবাই একটু বুঝতে পারছো? এই বিষয়টা কিন্তু তোমার কাজে লাগবে আসলে, এই পৃষ্ঠাটা তোমার একটু কাজে লাগবে। ঠিক আছে, তারপর চলো নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দেখবো বেনজিনের সংকেত। বেনজিনের সংকেত বলতে আসলে বোঝাই, দেখানোর চেষ্টা করি। আসো, এই যে এটা যেটা আঁকি আমরা, এটা তো আমাদের বেনজিন, তাই না? তো এখানে কিন্তু বেনজিনের মধ্যে কোনো ধরনের প্রতিস্থাপক যুক্ত হয় নাই। যেমন বেনজিনের এগুলো কিন্তু এক একটা কার্বন বোঝাচ্ছে। এই যে তোমার কাছে ধরো, আমি তোমার যদি কথার কথা যদি বলি, এটা যেটা আছে এটা একটা কার্বন, 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 এটা একটা কার্বন। প্রত্যেক কার্বনের সাথে কয়েক কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কিন্তু কোনো কি না বলতো, প্রতিস্থাপক না। বাট এখানে যদি একটা CH3 এসে বসতো, একটা Cl এসে বসতো, একটা OH এসে বসতো, সেগুলো হয়তো প্রতিস্থাপক। তাহলে বেনজিনের এখানে যে চিত্রটা আঁকছি, এখানে কিন্তু কোনো ধরনের কি নাই বলতো, প্রতিস্থাপক নাই। তাহলে বেনজিনে যদি কোনো ধরনের প্রতিস্থাপক না থাকে, তাহলে মনে রাখবা বেনজিনের অবস্থানের কোনো নাম নেই। তাহলে এখানে কি মনে রাখবো? বেনজিনের, সেই ক্ষেত্রে বেনজিনের অবস্থানের কোনো কোনো নাম নেই। বাট কোনো কারণে ধরো এমন হইলো এটা তোমার বেনজিন, বেনজিনে ধরো এই জায়গায় একটা OH এসে বসছে, একটা প্রতিস্থাপক এসে বসছে। বেনজিনে এই জায়গায় কি এসে বসছে? একটা প্রতিস্থাপক এসে বসছে। তাহলে মনে রাখবা, প্রতিস্থাপকটা যে জায়গায় এসে বসবে তার বিপরীত অবস্থানকে বলা হবে প্যারা। এবং সেটাকে পি দিয়ে প্রকাশ করা হবে। তার পাশের অবস্থান হবে মেটা, তার পাশের অবস্থান হবে অর্থ। এই অবস্থানটা হবে মেটা, এই অবস্থানটা হবে অর্থ। তাহলে এখানে পি দ্বারা কি বোঝানো হচ্ছে? পি দ্বারা বোঝানো হচ্ছে প্যারা, এম দ্বারা বোঝানো হচ্ছে এখানে মেটা, এবং ও দ্বারা বোঝানো হচ্ছে এখানে কি বলতো, অর্থ। ও দ্বারা বোঝানো হচ্ছে অর্থ। আমি একটু করে দরজাটা একটু খুলে দাও, কেমন যেন টকটক করতেছে আজকে। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। কেমন, অনেক বেশি সরি, আসলে আর হবে না এরকম, আজকে একটু এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওকে, সাউন্ড তো সব ঠিক আছে তাই না? হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা বললাম
এই যে পি দ্বারা হচ্ছে প্যারা, এম দ্বারা ম্যাটা, ও দ্বারা অর্থ বোঝানো হচ্ছে, কেমন? তো এটাতে গেল এখানে এরকম। আচ্ছা তাইলে ভাই কেউ যদি ধরেন সবসময় তো প্যারা অবস্থান এটা হবে না, ধরেন কোনো কারণে আমার যদি CH3 এই জায়গায় এসে বসে, তাহলে দেখি তোমরা আমাকে বলো একটু করে এই জায়গার নাম তাহলে কি হবে, লাল অবস্থানটার নাম কি হবে? যদি CH3টা ওই জায়গায় এসে বসে তাহলে লাল অবস্থানের নাম কি হবে? গুড, সবাই পারতেছে ম্যাটা। গুড, কেন ম্যাটা হবে দেখো, কারণ CH3 যেখানে এসে বসছে তার বিপরীত অবস্থানের নাম হবে প্যারা, তারপরে ম্যাটা, তারপরে এটা হবে অর্থ, তারপরে এটা হবে ম্যাটা, তারপরে এটা হবে অর্থ। তার মানে দেখো এদিক দিয়েও তুমি যদি যাও একটা ওয়ার্ড পাচ্ছ PMO, এদিক দিয়েও তুমি যদি যাও তাহলে একটা ওয়ার্ড পাচ্ছ PMO, এই ওয়ার্ডটা মনে রাখবা। তাহলে তুমি আগে প্যারা অবস্থানটা বের করবা, এরপরে PMO এভাবে করে দেওয়া, এম দ্বারা ম্যাটা, হ্যাঁ এরপর হচ্ছে অর্থ। ঠিক আছে, দেখো এটাই বলতেছে বেঞ্জিনে যখন, দেখো এখানে কি বলা হয়েছে, বেঞ্জিনে যখন কোনো প্রতিস্থাপক, একটা সেকেন্ড বলে গেল, দাঁড়াও। তাহলে এখানে আমাদের কি বলা হচ্ছে দেখো, এখানে আমাদের বলা হচ্ছে এখানে এরকম যে বেঞ্জিনে যখন কোনো প্রতিস্থাপক যুক্ত থাকে না তখন বেঞ্জিনের অবস্থানে কোনো নাম নেই। প্রথম প্রতিস্থাপক বেঞ্জিনের যে কার্বন এসে বসবে তার বিপরীত অবস্থানকে বলা হবে প্যারা, তার বিপরীত অবস্থানকে বলা হবে প্যারা। ওই যা বলছি না আমি তা এখানে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, পিএমও, তাহলে দুইটা ওয়ার্ড মনে রাখবা, ওকে? আচ্ছা এবার আসি ফেনল। ফেনলের সঙ্গে তো খুব সোজা, ফেনলকে কার্বলিক অ্যাসিডও বলা হয়। ফেনলকে কি বলা হয়? কার্বলিক অ্যাসিড, সাপের বিষে যেটা পাওয়া যায়। আর ফেনলের সংকেত হয়ে থাকে কত বলো তো এখানে? ফেনলের সংকেত হয়ে থাকে এই যে আমাদের বেঞ্জিন আঁকলাম আমরা এখানে, বেঞ্জিন আঁকার পরে এটা হচ্ছে OH। একটু ড্রিল করতেছে কোথাও জানি, এই জন্য আওয়াজ হচ্ছে, কেমন? একটু কনসিডার করিও, ড্রিল করতেছে কোথায় জানি, এই জন্য আওয়াজ হচ্ছে। ওকে, তাহলে এটা গেল ফেনল। আচ্ছা ওকে, এবার আসলে একটা জিনিস দেখানোর চেষ্টা করি তোমাদেরকে আমি। এই রে আওয়াজ বেশি হচ্ছে, তোমাদের কাছে কি আওয়াজ যাচ্ছে বেশি? এখানে অনেক বেশি আওয়াজ হচ্ছে, সরি, একটু কনসিডার করিও, কেমন? হয়তো চলে যাবে 15-20 মিনিট, 10 মিনিট পরে। আচ্ছা আমি লিখতে থাকি, তুমি বুঝবা জিনিসটা, দেখো সমস্যা নেই, আমি বলতেছি। দেখো তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফেনল, এটা হচ্ছে আমাদের কি ফেনল, রাইট? আচ্ছা বাট যদি আমাদের এরকম হয়, বাট যদি ধরো এরকম হয়, এখানে ধরো একটা CH2 আছে, এখানে ধরো একটা OH আছে, আর আরেকটা স্ট্রাকচার রাখতেছি আমরা এরকম, এখানে ধরো একটা OH আছে, এখানে ধরো একটা CH3 আছে। তো একটু করে বোঝানোর চেষ্টা করি আসলে ব্যাপারটা। দেখো এখানের মধ্যে যে OH-টা আছে সেটা সরাসরি বেঞ্জিন বলে যুক্ত নাই। তো যদি OH সরাসরি বেঞ্জিন বলে যুক্ত না থাকে সেটাকে আমরা বলি অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে সেটাকে কি বলা হবে? এটাকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে এটাকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। আর যদি ধরো ফেনলের OH-টা সরাসরি বেঞ্জিন বলে যুক্ত আর অন্য কিছু আছে, তাহলে সেটাকে বলা হবে ফেনলের জাতক, মানে ফেনল থেকে তৈরি হয়েছে, সেটাকে কি বলা হবে? ফেনলের জাতক বলা হবে। তাহলে দুইটা জিনিস এখানে বুঝতে পারছো? যদি কি হয়, যদি OH সরাসরি বেঞ্জিন বলে যুক্ত থাকে, দেখো এখানে OH-টা যদি সরাসরি বেঞ্জিন বলে যুক্ত থাকে সেটা হবে ফেনল অথবা ফেনলের জাতক। আর যদি OH যদি সরাসরি যদি বেঞ্জিন বলে যুক্ত না থাকে, যদি অন্য কারো মাধ্যমে যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। বোঝা গেছে? হ্যাঁ। সাউন্ড প্রবলেম এখন কি ঠিক হয়েছে সাউন্ড? এখন তো ড্রিল হচ্ছে না, এখন কি সাউন্ড ঠিক হয়েছে? অন্য কারো মাধ্যমে যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি বুঝতে পারলাম আমরা যে তাহলে এখানে এটা সরাসরি যুক্ত নাই, তাই এটাকে কি বলা হচ্ছে? তাই এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে এই পয়েন্টটা নোট করে নিও যে OH যদি সরাসরি বেঞ্জিন বলে যুক্ত না থাকে তাহলে সেটাকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল বলা হবে। ঠিক আছে, এরপরে যাই আসো। এরপরে আমাদের খেয়াল করো কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম। এটা বলতে কি বোঝানো হচ্ছে? ধরো একটা যৌগের মধ্যে একাধিক কার্যকরীমূলক আছে, তো সেই ক্ষেত্রে মেইন কার্যকরীমূলক কোনটা হবে সেটা নির্ণয়ের জন্য একটা ছক আছে, সেটাকে আমরা বলতেছি কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম ছক। সেই ছকের যে যত উপরে থাকবে তার অগ্রাধিকার তত বেশি। ধরো তোমার কাছে তিনটা ধরো কার্যকরীমূলক আছে, তো তোমার কাছে তখন মনে হবে কোনটা তাহলে মেইন কার্যকরীমূলক হবে, তখন যে উপরে থাকবে ছকের সে হবে মেইন কার্যকরীমূলক, বাকিগুলো প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। বাকিগুলো কি করবে বলো তো? প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। হ্যাঁ, COH যেটা আছে সেটা কিন্তু হচ্ছে মেইন,
ঠিক আছে, যেমন আমরা তোমাকে দেখানোর চেষ্টা করি। আসো ধরো কার এই যে এটা আমাদের ছকটা হচ্ছে, এটা দেখো সবার উপরে কে থাকবে বলো তো? সবার উপরে থাকবে কিন্তু COOH। সবার উপরে কে আছে? COOH। মানে এ থাকা মানে অন্যগুলোকে আর কনসিডারই করবা না, একে তুমি কি করবা? মেন কার্যকরী মূলক হিসেবে নিয়ে ফেলবা। আর এটার নাম কি? কার্বক্সিল মূলক। তো এখানের মধ্যে SO3H আছে, COX আছে, CONH2 আছে, অ্যামাইড মূলক। ঠিক আছে, আর এরপরে কি আছে? CN আছে, তারপরে তোমার কাছে CHO আছে, এটা হচ্ছে CHO। তারপরে ধরো এটা আছে তোমার কি? সি কিটনমূলক। ঠিক আছে, আর এরপর আছে কি? একটা অ্যালকোহলমূলক আছে, OH মূলক। তা আমাদের বেসিক্যালি এই তিনটার মধ্যে একটু কনফিউশন লাগে, অ্যালডিহাইড, তারপরে তোমার হচ্ছে যে কি বলতো কিটোন এবং হচ্ছে যে অ্যালকোহল নিয়ে। তো তুমি কি মনে, আমি একটা যে লাইন মনে রাখতাম সেটা হচ্ছে আলাদিন খায় অ্যালকোহল। আমি মনে রাখতাম আলাদিন খায় অ্যালকোহল। এর মানে হচ্ছে সবার উপরে কি বসবে? অ্যালডিহাইড বসবে। আলাদিন থেকে মনে রাখবো অ্যালডিহাইড, অ্যালডিহাইড। খাই থেকে মনে রাখবো কিটোন, খাই থেকে মনে রাখবো কিটোন, আর এরপর তো অ্যালকোহল আছে। তার মানে সবার উপরে থেকে থাকবে, সবার উপরে থাকবে অ্যালডিহাইড, তারপরে থাকবে কিটোন, তারপর থাকবে তোমার হচ্ছে অ্যালকোহল। তাহলে দেখো সবার উপরে এখানে আমাদের কি আছে? অ্যালডিহাইড আছে, তারপর আছে আমাদের কাছে এখানে আমাদের কিটোন আছে, আর এরপরে কি আছে? এরপর আছে অ্যালকোহল। নর্মালি এগুলো আসলে লাগে না, এই দুইটা আসলে লাগে না। নর্মালি আমাদের এই অ্যালডিহাইডগুলা সবসময় মানে ধরো কোনো কারণে কি হয়, এদের প্রতিস্থাপক হিসেবে নামটা আসলে ইম্পর্টেন্ট হয় না। কেন ইম্পর্টেন্ট হয় না আমি তোমাকে দেখাই দিব আস্তে আস্তে, বাট জেনে রাখো এদের নামগুলো ইম্পর্টেন্ট না। বাট এই OH-এর মূলক হিসেবে নামটাও যেরকম ইম্পর্টেন্ট, প্রতিস্থাপক হিসেবে নামটাও ইম্পর্টেন্ট। মানে আমি বললাম, এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই ধরেন কোনো কারণে একটা যৌগে যদি COOH থাকে, একটা যৌগে যদি CHO থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো COH-টা হবে মেইন কার্যকরীমূলক, আর আপনার বক্তব্য অনুসারে CHO হবে প্রতিস্থাপক। বাট প্রতিস্থাপক হইলো সেটাকে আমরা মেইন চেইনের মধ্যে ঢুকাই দিই, আর মেইন চেইনের মধ্যে ঢুকাই দিয়ে সেটার প্রতিস্থাপক হিসেবে নামটা আমরা ইউজ করি না। সেটা আমি তোমাকে দেখাই দিব, সময় আসুক দেখাই দিব। বাট কি কি মনে রাখবা? মনে রাখবা কে উপরে থাকে, কেমন? কে উপরে থাকে কে নিচে থাকে সেটা মনে রাখবা। আর আমি যেটা যেটা দেখাই দিব সেগুলোর প্রতিস্থাপক হিসেবে নাম মনে রাখবা। এদের ক্ষেত্রে প্রতিস্থাপক হিসেবে নামটা ইম্পর্টেন্ট না, বাট এই যে COH এটার মূলক নামটাও ইম্পর্টেন্ট, প্রতিস্থাপক নামটাও ইম্পর্টেন্ট। কেমন? এরপরে থায়োল আছে, এরপরে বাকিগুলো আসলে তুমি পারবা। বাকিগুলো আসলে তুমি এখানে একটু দেখে নিও কে কার নিচে আছে। এখানে একটা জিনিস মনে রাখবা যে কিছু কিছু মূলক আছে তারা সবসময় প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, কিছু কিছু মূলক আছে তারা সবসময় কি হিসেবে কাজ করবে? প্রতিস্থাপক হিসেবে। যেমন এই যে আমাদের অ্যালকাইল মূলক যেটা আছে, অ্যালকাইল মূলক সর্বদা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, এটা কখনোই কার্যকরী মূলক, মূল কার্যকরী মূলক হিসেবে কাজ করবে না। এছাড়াও এটা বাদেও নাইট্রোমূলক, হ্যালোজেনগুলা, এই যে এটা সবসময় কি হিসেবে কাজ করবে? এরা সবসময় প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। নামকরণ যখন আমরা পড়বো একদম ক্লিয়ার হয়ে যাবে আইডিয়াগুলো, জাস্ট একটু একটু তুমি জেনে রাখো, একটু একটু তুমি এখানে জেনে রাখো। ঠিক আছে, আচ্ছা। তারপরে চলো আমরা যাই নেক্সটে। নেক্সটে হচ্ছে আমাদের বলো তো তাহলে দেখি এটা কোন ধরনের মূলক? দেখি কে পারো, এটা কোন ধরনের মূলক? না, এই অর্গানিকের এই ভার্সিটি ক্লাস দিয়ে ইঞ্জিনিয়ারিং কেমনে কভার হবে? এটা কোন ধরনের মূলক? এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাদেরকে পড়াইছি না যে কার্বনের সাথে যদি কি থাকে? 3টা হাত থাকে, আর এখানে যদি একটা OH থাকে সেটা কি হয়? 3 ডিগ্রি অ্যালকোহল হয় না? 3 ডিগ্রি অ্যালকোহল। তারপর কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমে অনুসারে নিজে কোন মূলকের অবস্থান সর্বনিম্নে, কোনটা সর্বনিম্ন অবস্থান করে সেটা তোমার বের করতে বসে। দেখো সর্বনিম্ন কোনটা অবস্থান করে, এখানে দেখো তো সর্বনিম্ন কোনটা অবস্থান করে। আমি যদি তোমার দেখাই, এই যে দেখো সায়ানো কিন্তু উপরে, তাহলে এখানে 1টা 2টা এবং এই 3টার মধ্যে পার্থক্য। চলো দেখি আসো, তাহলে এখানে কি হবে? সায়ানো কিন্তু উপরে, তাহলে এটা হবে না। বলছে সর্বনিম্ন জিজ্ঞেস করছে, বলছে অবস্থান সর্বনিম্ন নিচে। আলাদিন খাই অ্যালকোহল, তাহলে আলাদিন খাই অ্যালকোহলের মধ্যে অ্যালকোহলটা সবার নিচে থাকে, অ্যালকোহল সবার নিচে থাকে। ঠিক আছে, আচ্ছা। কোনটা ভিনাইল মূলক? কোনটা ভিনাইল মূলক? ভিনাইল মূলকটা তোমাদেরকে এখন আমি পড়াই নিই, এটা আসলে পরবর্তীতে পড়াবো, এমনি জাস্ট জেনে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক, এটা হচ্ছে আমাদের ভিনাইল মূলক। যদি তোমাদের এখনো পড়ায়নি, এটা পরবর্তীতে পড়াবো। এটা হচ্ছে ভিনাইল মূলক। ঠিক আছে, কোন অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক হয়ে থাকে COCl, COCl হয়ে থাকে অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক। গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা? বলো তো গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা? গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা? এটাও পড়ানো হয়নি। গ্লিসারিনের কোনটা সংকেত ছিল? গুড, গ্লিসারিনের কার্যকরী মূলক CHO বলতো, সেটা আমি চেক করতে হবে, এটা আমি আসলে জানি না। গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা হয়ে থাকে? আমি একটু দাঁড়ান আনসারটা চেক করে দেখি, আমার আসলে খেয়াল নাই গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটা।
গ্লিসারিনের সংকেত দেখলে অবশ্যই বুঝতে পারবো ওইচ হয়ে থাকে। হ্যাঁ, গ্লিসারিনের সংকেত তো এটা, আমি তো বলি তোমরা সিএইচ কেন বলতেছ? গ্লিসারিনের সংকেত তো হচ্ছে CH2 OH, CH OH, CH2 OH, এটা গ্লিসারিনের সংকেত না? গ্লিসারিনের সংকেত তো এইটা। আচ্ছা একটু দাঁড়াও, এলো রে ভাই, এত টক টক করতেছে। সরি, আসলে একটা বাসায় কাজ মানে কাজ করতে আসলে একজন, ওই জন্য উনি বারবার ডাকতেছিল। দেখো তাহলে এটি কীভাবে বলো, যোগটিতে কতটি কার্যকরীমূলক আছে? এই যোগটাতে কয়টা কার্যকরীমূলক আছে জিজ্ঞেস করা হয়েছে। এটার আনসার কি হবে? এই যোগটাতে কয়টা কার্যকরীমূলক আছে সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে, বলতে পারো? চলো দেখি, আসো কয়টা কার্যকরীমূলক আছে। দেখো এখানের মধ্যে আমাদের 1 নাম্বার এটা না, এটা একটা কার্যকরীমূলক, COOR এস্টারে কার্যকরীমূলক, এটা একটা কার্যকরীমূলক। ডাবল বন্ড এটা একটা কার্যকরীমূলক, ট্রিপল বন্ড এটা একটা কার্যকরীমূলক। তাহলে এখানে টোটাল কার্যকরীমূলক কয়টা আছে? 4টা আছে। এখানে কয়টা আছে টোটাল? 4টা। ভাই এটা এটা কি? এটা হচ্ছে এস্টারের, এই যে COOR শিখেছি না, এটা হচ্ছে এস্টারের, বুঝতে পারছো? এটা হচ্ছে কিটোনের, আর এটা তো তোমরা বুঝতেই পারছো ডাবল আর ট্রিপল বন্ড। ওকে, তবে বলো নিচের কোন যৌগটি অ্যানহাইড্রেট? কোনটা অ্যানহাইড্রেট বলো তো? এটা আজকে শিখেছি তোমাদেরকে। কোনটা অ্যানহাইড্রেট? কোনটা অ্যানহাইড্রেট? ওই যে CO অক্সিজেন, COCH3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রেট। তারপর যৌগটাতে কি ধরনের মূলক আছে? যৌগটাতে কি ধরনের মূলক আছে সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। এটাতে কি ধরনের মূলক থাকবে বলো তো? এখানে দেখো এই যে এই মূলকটা আছে না, ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড, তাহলে এটা কোথায় থাকে বলো তো? এটা থাকে কিটোনের মধ্যে। এটা কই থাকে? এটা থাকে কিটোনের মধ্যে। সি কেন? অ্যালডিহাইড কেন? অ্যালডিহাইড তো CHO থাকলে, বাট দুই এই এক ধরো এরকম, ধরো ডাবল বন্ড আছে তো এখানে, এক পাশে ধরো আর এক পাশে ধরো H আছে, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালডিহাইড। বাট এমন যদি হয়, ধরো এখানে C ডাবল বন্ডও আছে, এদিকেও আর এদিকেও আর, তাহলে তো এটা হচ্ছে কিটোন। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো না যে এটাও তো কার্বন, এর পাশে এটাও তো কার্বন, তাহলে অবশ্যই কি হবে? কিটোন হবে এটা, তাই না? দুইটাই কার্বন না? দেখো এই যে আমার এই কার্বনের সাথে তো অক্সিজেন আছে, এটাও কার্বন এটাও কার্বন, তাহলে অবশ্যই কিটোন হবে। ঠিক আছে, নিচের কোন কার্যকরী মৌলের সক্রিয়তা সবচেয়ে বেশি? সক্রিয়তা সবচেয়ে বেশি কার? সক্রিয়তা সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের COOH এর। তারপরে কিছু ইম্পর্টেন্ট সংকেত আছে আমাদের, যেমন টলুইন। টলুইনের সংকেতকে আমরা সবাই জানি, টলুইনের সংকেত আমরা সবাই চিনি। টলুইন যদি তোমাকে দেখাই দিয়ে আসো, টলুইন হয়ে থাকে হচ্ছে আমাদের এখানে এরকম, যে একটা CH3 থাকবে, তাহলে এটা হচ্ছে টলুইন। এরপর আছে আমাদের জাইলিন। জাইলিনের সংকেত হচ্ছে এরকম, দুইটা CH3 থাকলে সেটাকে আমরা বলি জাইলিন। তাহলে এখানে একটা CH3 আছে, ধরো এই জায়গায় একটা CH3 থাকবে। আরেকটা সংকেত আছে আমাদের মেসিটাইলিন। মেসিটাইলিনের ক্ষেত্রে এরকম হয় সংকেতটা, মেসিটাইলিনের সংকেত হচ্ছে এরকম, একটা CH3 এখানে, এক ঘর পরপর CH3 থাকবে, একটা CH3 এখানে, একটা CH3 এই জায়গায়, তাহলে এটা হচ্ছে মেসিটাইলিনের সংকেত। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, আশা করি বুঝতে পারছো। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো। হ্যাঁ দেখো, এবার আসো জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগের সংকরায়নের ক্ষেত্রে কি মনে রাখবা? যে কার্বনের যতটা সিগমা বন্ধন থাকবে, কার্বনের যতটা সিগমা বন্ধন থাকবে তাই হচ্ছে তার সংকরিত অরবিটাল সংখ্যা। এটা বলতে কি বোঝাচ্ছেন ভাই? সব তোমাকে বুঝাই দিচ্ছি, আসো। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ধরো এরকম যদি হয় কার্বনের, ধরো দেখ ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বুঝাই বলি। দেখো ধরো কার্বন যেটা আছে তার ধরো সিগমা বন্ধনকে কি দিয়ে লেখা হয়? এইভাবে লেখা হয় না, এইভাবে লেখা হয়। সিগমা বন্ধন ধরো যদি 4টা থাকে,
সেই ক্ষেত্রে সংকরায়ন হবে sp3। যদি কার্বনের সিগমা বন্ধন যদি 3টা থাকে সেই ক্ষেত্রে সংকরায়ন হবে কোনটা বলতো sp2। আর যদি কোনো একটা কার্বনের সিগমা বন্ড যদি 2টা থাকে সেই ক্ষেত্রে সংকরায়ন কি হবে বলতো সংকরায়ন হবে sp। বুঝতে পারতেছো? ওকে। তো এছাড়াও এখানে একটা জিনিস দেখো তো, এই জায়গায় পার্সেন্টেজ অফ S কত, এই জায়গায় পার্সেন্টেজ অফ S কত, আর এই জায়গায় পার্সেন্টেজ অফ S কত। দেখে আমাকে কি বলতে পারো এই 3 জায়গাতে পার্সেন্টেজ অফ S কত করে করে? এগুলোতে পার্সেন্টেজ অফ S কত কত করে বলতে পারো? হ্যাঁ, এখানে হচ্ছে 25%, এই জায়গায় হচ্ছে 33.33%, এই জায়গায় হচ্ছে 50%। ওকে, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে পার্সেন্টেজ অফ S এখানে কত করে হয়ে থাকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে এই ক্ষেত্রে সিগমা বন্ড কয়টা? একটা। পাই বন্ড কয়টা? 0টা। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, দেখি তোমরাই আমাকে বলো তো এখানে সিগমা আর পাই কয়টা করে করে? সিগমা কয়টা, পাই কয়টা? যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে সিগমা কয়টা, পাই কয়টা? একটা একটা করে। সিগমাও হচ্ছে একটা, পাইও হচ্ছে একটা। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, দেখি বলো তো এখানে সিগমা কয়টা আর এখানে পাই কয়টা হবে? ট্রিপল বন্ডের বেলায় সিগমা কিন্তু একটা, সিগমা বন্ড হচ্ছে একটা হয়ে থাকে, পাই বন্ড হয়ে থাকে 2টা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম আমরা। ওকে, এরপরে আরেকটা ব্যাপার আছে এই ক্ষেত্রে, এখানে একটা টপিক আসে, সেটা হচ্ছে যে আমাদের বন্ড লেন্থ থেকে, কি কোত্থেকে আসে? বন্ধন দৈর্ঘ্য। একটা জিনিস আছে, ধরো এটা একটা পরমাণু, ধরো পাশে আরেকটা পরমাণু আছে, এদের মধ্যে একটা বন্ধন ঘটে দিয়েছে, ধরো 2টা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, 2টা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য, বা ইংলিশে বলা হয় বন্ড লেন্থ। একটা বন্ধনের মধ্যে 2টা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি বন্ড লেন্থ বলে থাকি। ঠিক আছে? তো যেটা মনে রাখবা সেটা হচ্ছে, তুমি তোমার খেয়াল করে দেখবা যে তোমার ধরো পার্সেন্টেজ অফ S যেটা আছে, পার্সেন্টেজ অফ S এটা যত বাড়বে, মনে রাখবা কি, পার্সেন্টেজ অফ S যত বাড়বে তত হচ্ছে তোমার কাছে সেই ক্ষেত্রে, দেখো এখানে পার্সেন্টেজ অফ Sটা কি, এখানে কিন্তু সর্বোচ্চ 50%। মনে রাখবা পার্সেন্টেজ অফ S বাড়লে বন্ড লেন্থ যেটা আছে সেটা কমবে। কি মনে রাখবা? পার্সেন্টেজ অফ S বাড়লে কি কমবে বলো তো? বন্ড লেন্থ কমবে। যেমন আমি তোমার একটু করে বুঝাই বলি, দেখো ধরো কার্বন কার্বন, এই ক্ষেত্রে বন্ড লেন্থ হয়ে থাকে 0.154 ন্যানোমিটার। যদি কার্বন কার্বন ডাবল বন্ড চিন্তা করো, এই ক্ষেত্রে বন্ড লেন্থ হয়ে থাকে 0.134 ন্যানোমিটার। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড চিন্তা করো, এই ক্ষেত্রে বন্ড লেন্থ হয়ে থাকে আমাদের 0.12 ন্যানোমিটার। আর বেনজিনের বেলায় একটু জাস্ট ডাটাগুলো মনে রাখার জন্য আমি তোমাকে এমসিকিউ দেখা দিচ্ছি এখনই। বেনজিনের বেলায় বন্ড লেন্থ হয়ে থাকে আমাদের 0.139 ন্যানোমিটার। তাহলে এই ইনফরমেশনগুলো তোমাকে একটু মনে রাখা লাগবে, এইটা এবং লাস্টে হচ্ছে এটা। ঠিক আছে? আর কিছু মনে রাখা লাগবে না। তাহলে দেখো এখানে পার্সেন্টেজ অফ S কত, এখানে সংকরায়ন দেখবে SP টাইপের হবে, তাহলে এখানে পার্সেন্টেজ অফ S দেখবে 50%, দেখবে বন্ড লেন্থ এখানে কম। ঠিক আছে? এই জাস্ট ডাটাগুলো সিম্পল, এই কয়টা ডাটা, মানে এইটা মনে রাখবা, তারপরে তুমি হচ্ছে এটা মনে রাখবা, আমি যেগুলো বক্স করেছি সেগুলো মনে রাখবা, তাহলে দেখবে এমসিকিউ একদম ইজি হয়ে গেছে। এগুলো পারা যাবে না। S বাড়লে বন্ড লেন্থ কমবে, হ্যাঁ এটা হচ্ছে কথা, S বাড়লে বন্ড লেন্থ কমবে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু মনে রাখবা, তাহলে হবে। দেখে এটার আনসার দিয়ে আসো, যে নাম্বার দ্বারা চিহ্নিত কার্বনগুলো সংকরায়ন নির্ণয় করি। এখানে 1 নাম্বার কার্বন হচ্ছে আমাদের এইটা, আর 2 নাম্বার কার্বন হচ্ছে আমাদের এইটা। চলো সংকরায়নটা বের করে দিয়ে আসো। কার্বন দেখবা, এখানে দেখবা 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, আর এখানে কার্বন, এখানে ট্রিপল বন্ড, এখানে এটা H3 কেন দিছি, এটা শুধু H হবে। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে কি আছে? একটা হাইড্রোজেন আছে। তাহলে বলো তো তোমরা আমাকে, এই কার্বনের সংকরায়ন কত হবে? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে বলো তো? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে? এই কার্বনে দেখো এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, টোটাল সিগমা বন্ধন আছে 4টা। 4টা থাকলে সেটা কি হয়? সেটা হয়ে থাকে sp3 সংকরায়িত। তাহলে এটা সংকরায়ন কীরকম হবে? এটা সংকরায়ন হবে sp3 সংকরায়িত। আচ্ছা, এরপরে এই কার্বনের সংকরায়ন কি হবে? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে?
এখানে আছে একটা, এই জায়গায় সিগমা বন্ধন কয়টা থাকে? তিনটার মধ্যে ট্রিপল বন্ডে সিগমা বন্ধন কয়টা থাকে? একটা থাকে। তাহলে এখানে আছে দুইটা টোটাল, এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা সিগমা বন্ধন আছে, তাহলে আছে দুইটা। তাহলে এই কার্বনের সংকরণ কি হবে? সংকরণ হবে sp, কারণ সিগমা বন্ধন দুইটা থাকলে sp সংকরণ হয়। বোঝা গেছে? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। এরপরে এটারটা কি হবে বলো তো? এটারটা যদিও বের করতে পারো না, এখানে দেখো সিগমা বন্ধন আছে কয়টা? এখানে একটা সিগমা বন্ধন আছে, এই জায়গায় একটা সিগমা বন্ধন আছে, তাহলে সিগমা বন্ধন হচ্ছে দুইটা, তাহলে এটা সংকরণে কি হবে? এটা সংকরণ হবে sp। দেখো এটা ক্লিয়ার কিনা, এই জিনিসটাকে তোমরা সবাই বুঝতে পারছো? সংকরণ বের করাটা এই জিনিস সবাই বুঝতে পারছো? ঠিক আছে। একজন বলছো 2 ডিগ্রি সিএইচও দেখাইতাম। দেখো সিএইচও 2 ডিগ্রি মানে কিরকম? এই সিএইচও না, এটা যে কার্বনের সাথে যুক্ত সেটা কার্বনের সাথে দুইটা কার্বন থাকবে, তাহলে এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি সিএইচওর উদাহরণ। সিএইচও যে কার্বনের সাথে যুক্ত তার সাথে দুইটা কার্বন থাকবে। আচ্ছা দেখো, এরপরে এই কার্বনটার আমি যদি সংকরণ বের করতে চাই, এই কার্বনটার সংকরণ কি হবে? এখানে 1 2 3 4, এটা সংকরণ হবে sp3, এটা সংকরণ হবে কত? sp3 হবে, তাই না? কারণ এখানে দেখো না, এখানে তো হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন আছে, তাহলে 1 2 3 4, চারটা সিগমা বন্ধন আছে এখানে, চারটা থাকলে সেটা হবে sp3 হবে। চলো এমসিকিউতে চলে যাই, এটা তো আমরা পড়লাম। দেখি বলো, কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরায়ন আছে? 2023 সালে আসছে। কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরায়ন আছে? এটা কি হবে? চলো দেখি আসো। ফার্স্ট অফ অল আমি যদি সংকেতগুলো আঁকার চেষ্টা করি, আচ্ছা যেমন আমি যদি আগে এখানে যদি দেখাই তোমাকে, এর আনসার ডি হবে। জাস্ট ডিটা কেন হবে সেটা দেখাই দিয়ে আসো। বিউটা ডাই ইন, এটা চলো সংকেত আঁকার চেষ্টা করি। দেখো ফার্স্ট অফ অল আমরা দেখি 1,2 বিউটা, চার মানে 4 কার্বন, ডাই তার মানে দুইটা ডাবল বন্ড আছে, ইন তার মানে এখানে দুইটা ডাবল বন্ড আছে, কেমন? আচ্ছা তাহলে এটা সংকেত কীরকম হবে? 4 কার্বনকে দিয়ে ফেলবো আগে, 1 2 3 4, 1 2, তাহলে 1 নম্বরে ডাবল বন্ড একটা, আবার 2 নম্বরে ডাবল বন্ড একটা। বুঝতে পারছো? 1 নম্বরে ডাবল বন্ড একটা, 2 নম্বরে ডাবল বন্ড একটা, তাহলে এখানে কি হবে? এখানে হবে H2, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন থাকবে, এখানে কিছুই থাকবে না, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে 3টা হাইড্রোজেন। দেখো তো এই যে 4 নাম্বারটাকে যে আমি সংকেত আকারে লিখলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা? 4 নাম্বারটাকে যে আমরা সংকেত আকারে লিখলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। এবার দেখো সংকরায়ন দেখি আসো। এটা সংকরায়ন কি হবে? এটা সংকরায়ন এখানে আছে 3টা, তাহলে এটা সংকরায়ন হবে হচ্ছে sp2, একটা দুইটা তিনটা, এখানে হচ্ছে দুইটা আছে সিগমা বন্ধন, তাহলে এখানে হবে sp, এখানে 3টা, তাহলে এটা হবে sp2, এখানে হবে sp3। তাহলে দেখো এখানে একাধিক ধরনের সংকরায়ন বিদ্যমান বলছে, একাধিক ধরনের, তাহলে এখানে sp2ও আছে, sp ও আছে, sp3ও আছে, তাহলে এখানে 3 ধরনের সংকরায়ন আছে, তাহলে এটা আনসার হচ্ছে এটা। একাধিক ধরনের মানে একের অধিক, একের অধিক। তারপর দেখি বলে এটা কি হবে? যে এই কার্বনের পরমাণুর সময় সংকরায়ন কি কি ধরনের? দেখো সংকরায়ন কি কি ধরনের জিজ্ঞেস করছো না? এই কার্বনটার সংকরায়ন কি হবে? এখানে দুইটা তিনটা, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp2, এই কার্বনের সংকরায়ন হবে 1 2 3, তাহলে এখানে হবে sp2, 1 2 3টা হবে sp2, এটা হবে sp2, তাহলে সবার সংকরায়ন কি হবে? এখানে sp2 টাইপের হবে, সবার সংকরায়ন হবে এখানে sp2 টাইপের। তারপরে দেখি বলো এটা কি হবে? এই যৌগে কার্বনগুলোর সংকরায়ন কিরূপ? দেখো এটা কি? এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, তাহলে sp3 এবং sp2 টাইপের, sp2 এবং sp3 টাইপের, তাহলে সি হচ্ছে তোমার কাছে এখানে আমাদের আনসার। তারপর কোন যৌগটিতে একের অধিক সংগঠিত কার্বন থাকে? কোন যৌগটিতে একের অধিক সংগঠিত কার্বন থাকে? এটার আনসার অবশ্যই টলুইন হবে। কেমনে আমি তোমার দেখাই, দেখো টলুইনের সংকেত কি? টলুইনের এমনি অ্যাকচুয়াল সংকেত তো এটা, টলুইনের যেটা আমি আকাশি খাইছি সেটা তো তোমার হচ্ছে এটা, তাই না? এটা এটা হচ্ছে টলুইন, বাট অ্যাকচুয়ালি তুমি যদি দেখো কার্বন আকার রাখতে চাও তাহলে সংকেত হচ্ছে তোমার এটা, কার্বন আকারে যদি রাখতে চাও তাহলে টলুইনের সংকেত হচ্ছে তোমার এটা। হ্যাঁ, এখন দেখো এখানে এখানে যে কার্বনগুলো থাকে না তার সংকরণ কিন্তু কি হবে? এস 1 2 3 sp2 হবে, বাট এই কার্বনের সংকরণ কত হবে? sp3 হবে।
তাহলে এখানে আনসার কোনটা হবে? টলুইন হবে। বুঝছো? sp2 আর sp3 হয়েছে। এই যৌগটাতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কয়টা বের করতে বলছে। দেখো আসো বের করি আসো। তাহলে যৌগের সংখ্যাটা একবার লিখে ফেলি আমি। CH2 না, তাহলে এখানে 2টা হাইড্রোজেন আছে। তারপর এখানে আছে কত? ডাবল বন্ড, সি দিয়ে একটা H আছে এখানে। আমি চাইলে একবারে ক্যালকুলেশন করে দিতে পারি, বাট একটু তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছে আর কিছুই না। সি ডাবল বন্ডও এখানে আছে, H আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 10 আছে সিগমা বন্ধন। পাই বন্ধন আছে 1 2, তাহলে 2টা পাই বন্ধন, তাহলে 10,2। তাহলে 10,2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। 10,2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তারপর কোন যৌগটি এলিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? তার আনসার হচ্ছে টলুইন। কিভাবে আমি তোমাদের দেখাই। টলুইনের সংকেতটা কি? টলুইনের সংকেত হচ্ছে এরকম, বেনজিন আর উপরে থাকে CH3। তো CH3 এটা হচ্ছে মূলত অ্যালিফেটিক। CH3 এই অংশটা কি? এই অংশটা হচ্ছে অ্যালিফেটিকের অংশ, এটা হচ্ছে অ্যালিফেটিক। আর এটা যেটা দেখতেছো বেনজিন, এটা হচ্ছে তোমার আবার অ্যারোমেটিকের অংশ। তাহলে টলুইন হচ্ছে এমন একটা যৌগ, সেটা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটা ধর্মই প্রদর্শন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রোপাইনে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কত? আর বেশিক্ষণ না, এটা আমাদের লাস্ট টপিক, নামকরণ আমরা আগামী ক্লাসে পড়বো। হয়তো 6-7 মিনিট, যতগুলো MCQ আছে আমরা শেষ করে দেবো। আগামী ক্লাস হচ্ছে আমরা তোমার নামকরণ থেকে শুরু করব। প্রোপাইনের সিগমা বন্ধন এবং পাই বন্ধন। প্রোপাইনের সংকেত কীরকম? CH3, তারপরে C ট্রিপল বন্ড CH। তাহলে এখানে সিগমা বন্ধন কটা থাকবে? এটাকে যদি একটু বিস্তারিত আকারে লিখতে চাও, যদিও বিস্তারিত আকারে লেখার দরকার নাই, তারপর আমি তোমাকে দেখাচ্ছি এমনিতে। এটা হচ্ছে এটা। তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6টা হচ্ছে সিগমা বন্ধন আর পাই বন্ধন হচ্ছে 2টা। তাহলে 6টা সিগমা বন্ধন এবং পাই বন্ধন হচ্ছে 2টা। ঠিক আছে, ঠিক আছে। তারপরে চলো যাই। বলছে কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? কি আছে? সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে। এখন ভাই সঞ্চালন অক্ষম বলতে কি বোঝায়, আর সঞ্চালন সক্ষম বলতে আমরা কি বুঝে থাকি, এটা চলো তোমাকে বোঝানোর চেষ্টা করি। মনে রাখবা, ধরো কোনো কারণে কি হয়, ধরো একটা আগে কার্বন কার্বন সিগমা বন্ধন আছে, এটার পরে যদি কার্বন কার্বনের মধ্যে পাই বন্ড ডাবল বন্ড থাকে, তাহলে এটা সঞ্চালন সক্ষম। এটা সঞ্চালন সক্ষম মানে কিরকম? মানে ধরো এরকম CH3 CH2, তারপরে ধরো তোমার কাছে কি আছে, এই যে ধরো এরকম আছে, এরকম আছে। তার মানে কি হয়েছে দেখো এখানে, এই যে আমাদের একটা সিগমা বন্ধনের পরে এটা পাই বন্ধন আছে, তাহলে সিগমার পরে যদি এটা পাই মানে একটা সিঙ্গেল বন্ডের পরে যদি ডাবল বন্ড থাকে, তাহলে এটা সঞ্চালন সক্ষম হয়। কি হয়? সঞ্চালন সক্ষম হয়। ঠিক আছে, বাট এখানে বলছে সঞ্চালন অক্ষম, তার মানে সেটা চলাচল করবে না। তাহলে এরকম কার থাকবে জানো? এরকম থাকবে হচ্ছে এটার। কেমনে? C2H4 না? তাহলে C2H4 এর সংখ্যা দেখো তো ভাই, এখানে আগে কি কোনো সিগমা বন্ধন আছে? আগে কি কোনো সিগমা বন্ধন আছে? দেখো এটার আগে কোনো সিগমা বন্ধন আছে কিনা? কার্বন কার্বন, আগে কার্বন কার্বন সিগমা বন্ধন থাকতে হবে। কার্বন কার্বন সিগমা বন্ধনের পরে কার্বন কার্বন পাই বন্ধন থাকতে হবে, তারপরেই সেটা কি হবে? সঞ্চালন সক্ষম হবে। এছাড়া কি হবে? এছাড়া সঞ্চালন অক্ষম হবে। আমাদের সঞ্চালন অক্ষমও জিজ্ঞেস করছে। বুঝা গেছে? দেখো জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। যদি না বুঝে থাকো আমাকে জানো, আমি তাহলে আবার বলবো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। তারপরে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটাতে sp এবং sp3 সংকরায়িত কার্বন পরমাণু আছে? কোনটাতে sp আছে আবার sp3ও আছে। এখন sp হওয়ার জন্য কি লাগে বলো তো? ট্রিপল বন্ড লাগে। sp হওয়ার জন্য কি লাগে? ট্রিপল বন্ড লাগে, তাই না? অথবা আরেকভাবেও হইতে পারে। দেখো এখানে যেটা আছে এটার সংকরণ হচ্ছে sp, আবার এখানে তো sp3 কোনোটা নাই দেখতেছি, তাহলে আমি sp3 কিন্তু এখানে নাই। আবার খেয়াল করো তো এখানে এটা এই এ নাম্বারটা একটু দেখার চেষ্টা করি তো। এ নাম্বারটা কিরকম? এখানে হচ্ছে CH3, তারপর হচ্ছে কার্বন, তারপর ডাবল বন্ড দিছে, তারপর এখানে CH দিছে। বাট এটা অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক, এখানে ট্রিপল বন্ড হবে, এখানে ট্রিপল বন্ড হবে। তাহলে দেখো এটা হচ্ছে sp হবে, এটা sp3 হবে। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এ। আনসার হচ্ছে আমাদের এ। তো এরই মাধ্যমে আমাদের আসলে তোমার হচ্ছে যে এখানে আমাদের এই চ্যাপ্টারের মানে তোমার নামকরণের আগ পর্যন্ত আমাদের শেষ প্রথম পার্টটা।
ঠিক আছে? তা আগামী ক্লাসে হচ্ছে আমরা নামকরণটা শেষ করব, আর এরপরে ক্লাস হচ্ছে আমরা সমানতা মানে শেষ করে আগামী ক্লাসে আমরা নামকরণ প্লাস আর একটু কিছু পড়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা কেমন লাগছে জানাতে পারো, আশা করি এনজয় করছো ক্লাসটা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।